আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে আমরা মেইনলি ওই ফটো তড়িৎ ক্রিয়ার যে বিভিন্ন ধরনের ইকুয়েশন আমরা গত ক্লাসে বলছিলাম, যে প্রথমে আমরা পরিচিতি দিয়েছিলাম যে ফটো তড়িৎ ক্রিয়া কি তার পরিচয় দিয়েছিলাম। এরপর আমরা বলছিলাম যে একটা এক্সপেরিমেন্ট আমরা করছিলাম, যে আমরা ফটো তড়িৎ ক্রিয়া কীভাবে করে বা কিভাবে কাজ করে এবং তার রেজাল্টটা কী সেটা দেখার জন্য একটা এক্সপেরিমেন্ট করছিলাম ক্যাথোড টিউবে। সেই এক্সপেরিমেন্টটা করে আমরা কিছু রেজাল্ট পাইছি, অর্থাৎ এই কাজটা করলাম কি হলো, এই কাজটা করলাম কি হলো। আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পেলে আমরা ভোল্টেজ বাড়ায় দেখলাম, আবার উল্টা দিক থেকে ভোল্টেজ বাড়ায় দেখলাম, যেটাকে আমরা বলছিলাম মন্দনক বিভব। এই কাজগুলো করে দেখলাম আমাদের কি হচ্ছে না হচ্ছে। আবার আমরা দেখছি কম্পাঙ্ক ঠিক রেখে তীব্রতা বাড়ায় কমায় দেখলাম, আবার তীব্রতা ঠিক রেখে কম্পাঙ্ক বাড়ায় কমায় দেখলাম। দেখার পর আমরা কিছু জিনিস পাইলাম। যে জিনিসগুলো পাইলাম এগুলো হচ্ছে ঘটে। এখন আমরা আজকে দেখব হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য মানে তুমি বুঝতেই পারতেছ, অর্থাৎ তার মধ্যে কি কি ধর্ম আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম সেগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। এরপর আমরা সেটা ব্যাখ্যা করব, এই বৈশিষ্ট্যগুলো এই কেনটা ব্যাখ্যা করব আমরা চিরায়ত পদার্থবিজ্ঞান দিয়ে, মানে পুরাতন পদার্থবিজ্ঞান দিয়ে। সেই চিরায়ত পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে গেলে দেখব ম্যাক্সিমাম কেস চিরায়ত পদার্থবিদ্যা বলে এটা তো আসলে সম্ভব না, কিন্তু আমি তো দেখতেছি এটা হয়েছে, মানে এটা সম্ভব। কিন্তু চিরায়ত পদার্থবিজ্ঞান বলে এটা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে আমি এটার ব্যাখ্যা জানি না। দেন বিজ্ঞানী আইনস্টাইন যে কাজটা করলো, কোয়ান্টাম তত্ত্বের উপর ডিপেন্ড করে একটা সমীকরণ দিল, সেটা হচ্ছে আমাদের ফটো তড়িৎ ক্রিয়ার। সেই সমীকরণটা দিয়ে প্রচুর পরিমাণ সৃজনশীল আসে আমাদের, সেটা আমরা আজকে দেখব। এবং সেই সমীকরণটা থেকে কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে উনি ব্যাখ্যা করে প্রমাণ করে দিছে এখানে যতগুলা ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনা ঘটা সম্ভব, এবং এর পিছনের কারণ উনি ব্যাখ্যা করে দিছে কীভাবে সম্ভব। আমরা সেই জিনিসগুলো আজকে দেখব। সো আমরা শুরু করবো আস্তে আস্তে। প্রথমত আমরা দেখিনি, আগে আমাকে বলো যে আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। যদি কনফার্ম থাকে আমরা স্টার্ট করে দিতে পারি। ওকে, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তো আমরা দেখি যে আমাদের আলোক তড়িৎ ক্রিয়াটা কি। তো আমরা বলছিলাম গত ক্লাসে, আমাদের মনে করো এটা হচ্ছে কোনো একটা দাতব পাত আছে, কোনো একটা ধাতু। তো আমরা জানি ধাতুর মধ্যে আমাদের শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে চাইলে এখান থেকে বিচ্যুত করে দেওয়া যায়। এখন হচ্ছে এই যে বিচ্যুত করব সেটা কার মাধ্যমে করব, আমরা বলছিলাম ধাতুর মধ্যে আমরা আলো ফেলবো। আর আমরা জানি আলোর মধ্যে এক ধরনের কি আছে, শক্তি আছে। যেই শক্তিটা ক্যালকুলেশন করার জন্য আমরা ফর্মুলা ইউজ করতে পারি E=hf ইউজ করতে পারি, অথবা hc/λ ইউজ করতে পারি। দ্যাট মিনস আলোর যে শক্তিটা সেটা কম্পাঙ্ক দিয়েও ক্যালকুলেশন করা যায়, তার তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও ক্যালকুলেশন করা যায়। এই যে আলোর যে শক্তিটা,
এই শক্তিটা আমাদের এখানকার দাতব পৃষ্ঠে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এটা শোষণ করে ইলেকট্রনের মধ্যে আমার নির্দিষ্ট একটা বন্ধন শক্তি আছে, সেই বন্ধন শক্তির কারণে সে এখানে আবদ্ধ থাকে। এখন যখন এই শক্তিটা বন্ধন শক্তি অতিক্রম করে যায় তখন ও আর ইলেকট্রনটা আর এখানে থাকে না, ইলেকট্রনটা কি হয় এখান থেকে বিচ্যুত হয়ে একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে আমাদের এদিকে চলে যায়। এটাকে আমরা বলতেছি আলোক তড়িৎ ক্রিয়া। অর্থাৎ আলো ফেললাম, এখানে আমার ইলেকট্রনগুলো চলে যাচ্ছে, এই যে ইলেকট্রনটা চলে গেল, এই ইলেকট্রনটা চলে যাচ্ছে, এই ইলেকট্রনটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রন। কি বলি? ফটো ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রনটা চলে যায় তাকে আমরা বলি ফটো ইলেকট্রন। আর ইলেকট্রনের প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহ বলতে পারি। তাহলে এটার কারণে যে প্রবাহটা পাচ্ছি সেটাকে আমরা বলি ফটো প্রবাহ। অর্থাৎ আলোর কারণে আমরা প্রবাহটা পাচ্ছি। এখন আসো আমরা লাস্ট ক্লাসে আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার যে এক্সপেরিমেন্টটা করছিলাম সেখান থেকে আমরা এখন বলবো যে কি বৈশিষ্ট্য আমরা পাইছিলাম, এখন আমরা একটা লিস্ট করব। ওকে, তাহলে আমরা সেই লিস্টটা এটা করে দেখি। এগুলো হচ্ছে আমার আলোক তড়িৎ ক্রিয়ার ওদের বৈশিষ্ট্যটা, এগুলো হচ্ছে আমাদের কি আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে একটু ভালো করে খেয়াল করো। 1 নাম্বার কথা হচ্ছে এটি একটি তাৎক্ষণিক ঘটনা। অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যালি দেখা গেছে, তুমি মনে করো এই কোণেটা ধাতব পাত নিলা, এখানে আলো ফেলার সাথে সাথে আমার কি হচ্ছে ইলেকট্রনগুলো নিঃসরণ হচ্ছে। দ্যাট মিনস এরকম টাইপসের, তুমি সুইচ দিলা সাথে সাথে লাইট জ্বললো, তাহলে সুইচ দেওয়ার পরে লাইট জ্বলাটা একটা তাৎক্ষণিক ঘটনা, হঠাৎ করে ঘটে গেল। এমন না যে সুইচ দিলা কিছুক্ষণ পরে লাইট জ্বললো, এরকম না, কিন্তু আমাদের অনেকক্ষণ পরেও জ্বলে না, অর্থাৎ দিলাম সাথে সাথে জ্বলে, অফ করলাম অফ হয়ে গেল। তাহলে এখানে ফটোতড়িৎ ক্রিয়াটা হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা। ফটোতড়িৎ ক্রিয়া কি হবে? আলো ফেলবো, ইলেকট্রন নিঃসরণ হবে। এখন আমি আলো ফেললে সাথে সাথে ইলেকট্রন নিঃসরণ হওয়া শুরু হয়ে যায়। সো আমরা বলতে পারি এখান থেকে আমাদের এখানে যে পরিমাণ আমাদের আলো দিব, আলো দেওয়ার সাথে সাথে আমরা একটা ফটো প্রবাহ পেয়ে যাই বা ইলেকট্রনগুলো নিঃসরণ হয়ে যায়, যাদেরকে আমরা বলি ফটো ইলেকট্রন। ওই কারণে আমরা বলতেছি এটি একটি তাৎক্ষণিক ঘটনা। তাহলে আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে একটি কি তাৎক্ষণিক ঘটনা। এবার একটু খেয়াল করো, গত ক্লাসে আমরা লাস্টে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়ায় আমরা কাজ করছিলাম হচ্ছে একবার কম্পাঙ্ক ঠিক রেখে তীব্রতার পরিবর্তন করছি, আরেকবার তীব্রতা ঠিক রেখে কম্পাঙ্কের পরিবর্তন করছি। তো সেখান থেকে আমরা যে জিনিসটা পাইছিলাম সেটা আমরা একটু দেখি। এখানে আমাদের সেখান থেকে আমরা দেখছিলাম আমার যে ইলেকট্রনের যে গতিশক্তিটা, অর্থাৎ যে ইলেকট্রনের নিঃসরণ হবে তার যে গতিশক্তি কত গতিশক্তি নিয়ে বা কত দ্রুত সে যাচ্ছে, এই গতিশক্তি ডিপেন্ড করে হচ্ছে কম্পাঙ্কের উপর। কিসের উপর? কম্পাঙ্কের উপর, তীব্রতার উপর ডিপেন্ড করে না। তীব্রতা বাড়লে এখানে আমাদের নিঃসরণের হার বেড়ে যায়, তড়িৎ প্রবাহ বেড়ে যায়, কিন্তু গতিশক্তি বাড়ে না। তাহলে গতিশক্তি কার উপর ডিপেন্ড করে? গতিশক্তি কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে, তীব্রতার উপর না। আবার বলতেছি গতিশক্তি কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে, তীব্রতার উপর না। তীব্রতার উপর ডিপেন্ড করে আমাদের প্রবাহটা। তাহলে আমরা দেখি, বলা হলো ফটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল, তীব্রতার উপর নয়। তাহলে আমি আবারও বলতেছি এটা কম্পাঙ্কের উপর নির্ভরশীল, তীব্রতার উপর নয়। এরপর আসলে তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমার এটা হচ্ছে কম্পাঙ্কের উপর নির্ভরশীল, তীব্রতার উপর নির্ভর করে না। সেটা আমরা এক্সপেরিমেন্ট করে লাস্ট ক্লাসে প্রুভ করছিলাম। দেন আসো নির্দিষ্ট একটা কম্পাঙ্ক, তাহলে এটা কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে, এটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়তেছে। কম্পাঙ্কের জন্য ফটো প্রবাহ আই আপতিত আলো তীব্রতার সমানুপাতিক। এর মানে নির্দিষ্ট একটা কম্পাঙ্কের আলো পড়তেছে, তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ পাওয়া যাবে, যাকে আমরা বলি ফটো প্রবাহ। এখন তুমি যদি কম্পাঙ্ক ঠিক রেখে তীব্রতা বাড়াই দাও, তীব্রতা বাড়ালে কি হবে? প্রবাহ বেড়ে যাবে, গতিশক্তি বাড়বে না, প্রবাহ বেড়ে যাবে। ওই কারণে বলতেছে নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য ফটো প্রবাহটা আলোর তীব্রতার সমানুপাতিক। যত বেশি প্রবাহ করব যত বেশি তীব্রতার আলো দিব, কম্পাঙ্ক ফিক্স রেখে তত বেশি আমাদের এখান থেকে ফটো প্রবাহ আমরা পাবো। এরপর একটি নির্দিষ্ট কম্পাঙ্ক তীব্রতার আলোর জন্য, মানে এবার আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কম্পাঙ্ক এবং নির্দিষ্ট তীব্রতার আলো ফেললাম। এবার আমরা আলোর উপর কোনো
কাহিনী করি না। এতক্ষণ পর্যন্ত এখানে কম্পাঙ্ক চেঞ্জ করে দেখছিলাম, আলোর তীব্রতা চেঞ্জ করে দেখছিলাম। এবার তীব্রতা এবং কম্পাঙ্ক একটা ফিক্সড রাখলাম। এখন আমি যে কাজটা করলাম, এটা ফিক্সড রেখে আমি মন্দনক বিভব দিলাম। গত ক্লাসে বুঝছো অলরেডি মন্দনক বিভব কি, উল্টো দিক থেকে যে ভোল্টেজটা আমরা প্রেরণ করি, সেই মন্দনক বিভব যত বাড়াবো তত কি হবে, তড়িৎ প্রবাহ কমে যাবে। তাহলে মন্দনক বিভব বৃদ্ধির সাথে সাথে ফটো প্রবাহ হ্রাস পায়। এবং যখন আমাদের এই মন্দনক বিভব বাড়তে 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 এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয় যখন আমার অপর পারে, এক পাত থেকে অন্য পাতে আমার কি যেতে পারে না, কোনো ইলেকট্রন যাইতে পারে না, আর ওই বিভবটাকে আমরা বলি নিবৃত্তি বিভব। তাহলে আমরা বলতে পারি যখন এই বিভবটা মন্দনক বিভব পার্থক্যটা যখন প্রতিরোধ বা নিবৃত্তি, নাম দুইটা হইতে পারে, নিবৃত্তি বিভব বলতে পারি, প্রতিরোধ বিভব বলতে পারি, যাকে বি নট দ্বারা প্রকাশ করা হয়। যদি প্রতিরোধ বিভব বা নিবৃত্তি বিভব এর সমান হয় তখন প্রবাহটা কি হয়, শূন্য হয়। অর্থাৎ যদি কখনো এটা প্রতিরোধ বিভব বা নিবৃত্তি বিভবের সমান হয় তখন আমাদের ফটো প্রবাহটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এবার আসো, প্রতি আলোর বেলায় একটি ন্যূনতম কম্পাঙ্ক আছে। তোমার জিনিসটা হচ্ছে কি জানো, আমাদের কোনো একটা আলো যখন আমি ফেলবো, বাই চান্স দেখা গেল আমাদের কোনো একটা ধাতু আছে, আমি অল্প কম্পাঙ্কের একটা আলো ফেললাম, অল্প কম্পাঙ্কের আলো ফেলে তীব্রতা ইচ্ছা মতো বাড়াচ্ছি, কাজ হচ্ছে না। কেন? কারণ তীব্রতা বাড়ালে তো প্রবাহ বাড়ে, কিন্তু এখানে তো আমার প্রবাহ আসবে কখন, ইলেকট্রন নিঃসরণ হলে। কিন্তু ইলেকট্রন নিঃসরণ হওয়ার জন্য তার একটা গতিশক্তি লাগবে না, সেই গতিশক্তি কার উপর ডিপেন্ড করে, কম্পাঙ্কের উপর। ওই কারণে প্রত্যেকটা ধাতুর মিনিমাম একটা কম্পাঙ্ক আছে, যার থেকে কম কম্পাঙ্কের আলো মারলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয় না। তো ইলেকট্রন নিঃসরণ না হলে তো আমার এখান থেকে প্রবাহও পাওয়া যাবে না, আর তীব্রতার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রবাহ। সো তুমি যদি যত তীব্রতার আলো, যত কম্পাঙ্কের আলো এখানে দিলে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয়, তার থেকে কম কম্পাঙ্কের আলো দাও তো ইলেকট্রন তো নিঃসরণই হবে না, ইলেকট্রন নিঃসরণই হচ্ছে না। ইলেকট্রন নিঃসরণ না হলে তীব্রতার কোনো প্রভাব আছে, কোনো প্রভাব নাই। ওই জন্য বলা হলো প্রতিটি আলোর বেলায় একটি ন্যূনতম কম্পাঙ্ক আছে। আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, কম্পাঙ্ক ওই নিম্নতম কম্পাঙ্ক থেকে বেশি না হলে ওই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ হবে না। আর এই ন্যূনতম যে কম্পাঙ্ক তাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক বলা হয়। কি বলা হয়? সূচন কম্পাঙ্ক বলা হয়। এবং ওই কম্পাঙ্কের সাপেক্ষে আমরা এটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি না, C=f ল্যামডা দিয়ে। তাহলে আমরা সেখান থেকে যেটা পাবো তাকে আমরা বলি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ ওই আলোর কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক, অর্থাৎ যে কম্পাঙ্ক থেকে আমার কি ইলেকট্রন নিঃসরণ হওয়া সূচনা হয় তাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক। তাহলে আমরা ওভারঅল কি দেখলাম? এটা হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা, হঠাৎ করে ঘটে। আলোর যে গতিশক্তিটা সেটা ডিপেন্ড করে কম্পাঙ্কের উপর, আর তীব্রতার উপর ডিপেন্ড করে হচ্ছে তড়িৎ প্রবাহটা, ফটো প্রবাহটা। আর আমাদের মিনিমাম একটা কম্পাঙ্ক আছে, যেই কম্পাঙ্কের থেকে বেশি পরিমাণ কম্পাঙ্ক যদি না পড়ে তাহলে এখান থেকে আমরা ইলেকট্রন নিঃসরণ হয় না। আর আরেকটা হচ্ছে মন্দনক বিভব, যেটা এই মন্দনক বিভব যদি বাড়তে বাড়তে আমাদের নিবৃত্তি বিভবের সমান হয় তখন কোনো তড়িৎ প্রবাহ হয় না। সো তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হইতে হলে কী করতে হবে? আমার মন্দনক বিভব পার্থক্যটা বাড়াইতে হবে। অর্থাৎ আমাদের এক কথায় নিবৃত্তি বিভবের সমান হলে, আর এর থেকে বেশি তো কথাই নেই, নিবৃত্তি বিভবের সমান হলে এক পাত থেকে অপর পাতে কি হয় না, কোনো ইলেকট্রন যাইতে পারে না। নিবৃত্তি বিভবের সমান হলে এক পাত থেকে অপর পাতে ইলেকট্রন যাইতে পারে না। এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়ার বৈশিষ্ট্য, যেগুলো আমরা আমাদের এক্সপেরিমেন্টাল যে প্রমাণ সেটা থেকে পাইছি। অর্থাৎ এক্সপেরিমেন্ট করে আমরা এই জিনিসগুলো পাইছি। আগে বলো এই কথাগুলো সবার মাথায় ঢুকছে কিনা? এগুলো আজীবনের জন্য সেট করতে হবে। কেন? এগুলো হচ্ছে ঘটে। কিভাবে ঘটে, কেন ঘটে সেটা আমরা একটু পরে দেখবো। আপাতত বলবো এগুলো ঘটে, সো এগুলো তোমাকে এইভাবেই মাথায় রাখতে হবে। একটু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা?
ওকে ওকে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে ফটো ইলেকট্রিক কেয়ার কি বৈশিষ্ট্য। তাহলে আমি আবারও মুখে মুখে বলতেছি, এক কথা হচ্ছে এটা হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা, অর্থাৎ আমাদের মনে করো এখানে আলো পড়লো, ইলেকট্রন নিঃসরণ হলো, এদের মাঝখানে কোনো ব্যবধান নাই, মানে পড়ার সাথে সাথে চলে গেল, তাৎক্ষণিক ঘটে গেল। অর্থাৎ আলো দিলাম আর ইলেকট্রন নিঃসরণ হলো, এর মধ্যে কোনো কাল ব্যবধান বা সময় ব্যবধান নাই, ওই কারণে আমরা বলি এটা একটি তাৎক্ষণিক ঘটনা। আর মাথায় রাখবো যে ইলেকট্রনটা নিঃসরণ হচ্ছে সেটা গতিশক্তি নিয়ে নিঃসরণ হচ্ছে, তো আমার গতিশক্তি বাড়াবো কমাবো কি দিয়ে? আলোর কম্পাঙ্ক দিয়ে। আলোর কম্পাঙ্ক যত বাড়াবো গতিশক্তি তত বাড়বে, আলোর কম্পাঙ্ক যত কমাবো গতিশক্তি তত কমবে। আর ওই আলোর কম্পাঙ্ক যে বাড়াবো কমাবো তার মধ্যে একটা ন্যূনতম কম্পাঙ্ক আছে, যে কম্পাঙ্ক থেকে যদি তুমি কম কম্পাঙ্কের আলো দাও সেখান থেকে ইলেকট্রন নিঃসরণই হবে না, কারণ মিনিমাম একটা কি লাগবে? কম্পাঙ্ক লাগবে। ওই কম্পাঙ্কটাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক। আর তীব্রতার উপর ডিপেন্ড করে কি? তীব্রতার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রবাহটা, অর্থাৎ তীব্রতা বাড়াইলে প্রবাহ বাড়ে আর কম্পাঙ্ক বাড়াইলে গতিশক্তি বাড়ে। সো জিনিসটা মাথায় রাখতে হবে। আর নিবৃত্তি বিভব তো বুঝছো, এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, এটা সূচন কম্পাঙ্ক আর এটা হচ্ছে নিবৃত্তি বিভব। আর সূচন কম্পাঙ্কর যে আলোটা পড়লো সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা বলতে পারি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এবার আসো আমরা চিরায়ত পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। চিরায়ত পদার্থবিজ্ঞান, চিরায়ত পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা। পদার্থবিজ্ঞান বিজ্ঞান কি বলে? পদার্থবিজ্ঞান কি বলে আমরা একটু দেখি। এক নম্বর কথা এটি ছিল একটি তাৎক্ষণিক ঘটনা। এক নম্বর কথা ছিল, এক নম্বর কাহিনী ছিল এটি হচ্ছে একটি তাৎক্ষণিক ঘটনা, তাৎক্ষণিক। এখন চিরায়ত পদার্থবিজ্ঞান আমাদের কি বলে? চিরায়ত পদার্থবিজ্ঞান বলে কোন একটা, মনে করো তুমি ধাতু নিলা, এই ধাতু যদি তুমি নাও, এই ধাতুর মধ্যে তুমি আলো ফেললা, আলো ফেললে আলোর মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিটা এখানে যে ইলেকট্রন সে শোষণ করবে। তাহলে আলো ফেললা, যে শোষণ করল, শোষণ করার পর সে আস্তে আস্তে উত্তেজিত হবে। উত্তেজিত হতে হতে এই শক্তিটা যখন তাকে এখান থেকে উন্মুক্ত করার জন্য পর্যাপ্ত, তখন সে এখান থেকে উন্মুক্ত হয়ে যাবে। এবং তাহলে দেখতেছি চিরায়ত পদার্থবিজ্ঞান বলতেছে আলো পড়বে, ইলেকট্রন শক্তি শোষণ করবে, দেন সে উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে এখান থেকে এটা গতিশক্তি নিয়ে চলে যাবে। এই ঘটনাটা ঘটার জন্য সময়ের প্রয়োজন। কে বলে? চিরায়ত পদার্থবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞান এটাই বিশ্বাস করে আমাদের আলো পড়বে, সে শোষণ করবে, তারপর হচ্ছে ওই শোষিত আলোটা দিয়ে সে আমাদের কেউ উত্তেজিত হবে, দেন নিঃসরণ হবে। এটা সময় সাপেক্ষ ঘটনা। এবং বলল এই যে আমাদের এই ঘটনাটা, এটা সম্পূর্ণ হচ্ছে একটা সময় সাপেক্ষ ঘটনা। এবং এই ঘটনা ঘটতে এমনকি কয়েকদিনও লাগতে পারে, এক এক ক্ষেত্রে এক এক রকম। এটা হচ্ছে কার বিশ্বাস? চিরায়ত পদার্থবিজ্ঞানের বিশ্বাস। চিরায়ত পদার্থবিজ্ঞান বলে এটাই ঘটার কথা। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এটা তাৎক্ষণিক ঘটনা, সময়ের প্রয়োজন হয় না। অতএব আমরা বলতে পারবো এই কাহিনী যদি চিন্তা করি তাহলে চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যর্থ। তাহলে এক নাম্বার ব্যর্থতা। তাহলে আমরা বলতে পারি আমাদের ফটো ইলেকট্রিক ক্রিয়া যে একটা আমাদের তাৎক্ষণিক ঘটনা, এই তাৎক্ষণিক ঘটনা এটা চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। অতএব এটা কিন্তু ঘটে, কিন্তু চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। অতএব যেহেতু ঘটে ও ব্যাখ্যা করতে পারে না, দ্যাট মিনস এটা হয় না তা না, এটা হয়, বাট সে জানে না, এর মানে এটা তার ব্যর্থতা। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞানের এক নম্বর ব্যর্থতা। এটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞানের এক নম্বর ব্যর্থতা। তার মতে এখানে কাল বিলম্বন হওয়ার কথা, কিন্তু কাল বিলম্বন হচ্ছে না, হঠাৎ করে কাহিনীটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তাৎক্ষণিক ঘটনা, কিন্তু সে বলে তাৎক্ষণিক হওয়ার কথা না, এটা হচ্ছে তার নিজস্ব ব্যর্থতা। এটা বুঝছো কিনা বলো? এটা হচ্ছে এক নম্বর ব্যর্থতা। এটা কমেন্টে জানো এটা তোমরা বুঝছো কিনা।
এটা বুঝছো কিনা বলো। এবার আসি 2 নম্বর ঘটনা। দুই নম্বর ঘটনা হচ্ছে সাধারণত যেটা ঘটে সেটা হচ্ছে নিঃসৃত ইলেকট্রন এর গতিশক্তি, নিঃসৃত ইলেকট্রনের যে গতিশক্তি তা আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল। এটা হচ্ছে কি ঘটে, আর চিরায়ত পদার্থবিজ্ঞান বলে না, এটা তীব্রতার উপর নির্ভরশীল হবে, তীব্রতার উপর নির্ভরশীল হওয়ার কথা। অর্থাৎ চিরায়ত পদার্থবিজ্ঞান বলে ভাই আমরা সাধারণত জানি যত বেশি তীব্রতা তত বেশি জোরে, তাহলে আমাদের চিরায়ত পদার্থবিজ্ঞান বলে এই যে ইলেকট্রনটা আমার যাবে তার ক্ষেত্রে এই তীব্রতাটা সে কত দ্রুত যাবে, তার যে গতিশক্তি সেটা তীব্রতার উপর ডিপেন্ড করবে। কিন্তু বাস্তবে যেটা ঘটে সেখানে দেখা যায় এটা কম্পাঙ্কের উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি বাস্তবে কম্পাঙ্কের উপর নির্ভর করে, কিন্তু এই জিনিসটা চিরায়ত পদার্থবিজ্ঞান বিশ্বাস করতে পারে না, চিরায়ত পদার্থবিজ্ঞান এটা বিশ্বাস করতে পারে না। ওই কারণে আমরা বলবো চিরায়ত পদার্থবিজ্ঞান এই ক্ষেত্রেও ব্যর্থ। কেন? এটা ঘটে, কিন্তু সে বলতেছে না এটা তীব্রতার উপর নির্ভর করার কথা। চিরায়ত পদার্থবিজ্ঞান বলতে কম্পাঙ্ক বলতে কোনো কিছু নাই। চিরায়ত পদার্থবিজ্ঞান বলে এভরিথিং ডিপেন্ডস অন ইন্টেন্সিটি অর তীব্রতা। এর মানে তাদের মতে তীব্রতা বাড়াইলে গতিশক্তিও বাড়বে, তীব্রতা বাড়াইলে প্রবাহও বাড়বে, তীব্রতা বাড়াইলে সব বাড়ে। তারা কম্পাঙ্ককে ডিমান্ড করে না। কিন্তু আমাদের বাস্তবে দেখতেছি এই গতিশক্তি কিন্তু তীব্রতার উপর ডিপেন্ড করে না, পরীক্ষামূলক প্রমাণ। তাহলে আমাদের বলতে পারি এই ক্ষেত্রে আমাদের চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যর্থ, এক্ষেত্রে চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যর্থ। এটা আমরা বুঝছি কিনা বলো। একটু রেসপন্স করবো, কারণ প্রত্যেকটা বুঝে যেতে হবে, এটা বুঝছি কিনা বলো। ওকে, তাহলে চিরায়ত পদার্থবিজ্ঞান বিলিভ করে এটা, কিন্তু বাস্তবে হয় এটা, দ্যাট মিনস চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যর্থ। এবার আসো 3 নম্বর ব্যর্থতা। 3 নম্বর ব্যর্থতা না, এটা হচ্ছে ব্যর্থতা না, এটা হচ্ছে সার্থকতা। সেই সার্থকতাটা কি? সেটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান বলে আমাদের তীব্রতা বাড়লে পটপ্রবাহ বাড়ে। চিরায়ত পদার্থবিজ্ঞান বলে ঠিকই তো, আমি তো আগে বলে রাখছিলাম যে আমাদের তীব্রতা বাড়লে সব বাড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে তার মতে তীব্রতা বাড়লে প্রবাহ বাড়ে, এর সাথে এটা কি একমত। তাহলে এতক্ষণে চিরায়ত পদার্থবিজ্ঞান একটাতে একমত হইতে পারছে, সে বললো যে হ্যাঁ এটা ঠিক আছে, আগেরগুলো আমার নীতির সাথে ঠিক নেই। তাহলে আমাদের তীব্রতার উপর পটপ্রবাহ নির্ভর করে, এই ক্ষেত্রে চিরায়ত পদার্থবিজ্ঞান বলে ওকে, তোমাকে আর না করবো না, তোমাকে এবার হ্যাঁ বলবো, তুমি ঠিক, আমাদের পটপ্রবাহটা তীব্রতার উপর নির্ভর করে, সেটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে ঠিক। ওকে। এবার আসি, এক্ষেত্রে কিন্তু ব্যর্থতা না, এক্ষেত্রে সার্থকতা। কিন্তু দুই ক্ষেত্রে ব্যর্থ হয়ে এক্ষেত্রে সার্থকতা হবে না, আমাদের সবগুলা প্রপারলি ব্যাখ্যা করতে হবে। সো এক্ষেত্রে চিরায়ত পদার্থবিজ্ঞান আমাদেরকে কিছু কাজের কাজ দিছে। আচ্ছা, ভালো কথা। এবার আসি, এটা তো 3 নাম্বার গেল, 3 নাম্বারটা হচ্ছে সার্থকতা। এবার 4 নাম্বার আসি। আমাদের ইলেকট্রন নিঃসৃত হতে হলে একটি ন্যূনতম কি থাকতে হবে? কম্পাঙ্ক থাকতে হবে। একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকতে হবে, ওই যার নাম হচ্ছে সূচন কম্পাঙ্ক। কিন্তু চিরায়ত পদার্থবিজ্ঞান সূচন কম্পাঙ্ক বলতে কোনো কিছু নাই। সূচন কম্পাঙ্কের যে কনসেপ্টটা, এটা সূচন কম্পাঙ্কের যে আমাদের সূচন কম্পাঙ্কের
আমাদের সূচন কম্পাঙ্ক বলে যে কিছু একটা আছে, এটা হচ্ছে আমার চিরায়ত পদার্থবিজ্ঞান জানে না। তাহলে চিরায়ত পদার্থবিজ্ঞান কি আমাদের সে সূচন কম্পাঙ্কের সাথে পরিচিত নয়। সূচন কম্পাঙ্কের অস্তিত্ব চিরায়ত পদার্থবিজ্ঞানে নেই। চিরায়ত পদার্থবিজ্ঞানে নেই। তাহলে সূচন কম্পাঙ্কের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব আমার কি, আমাদের সূচন কম্পাঙ্কের অস্তিত্ব চিরায়ত পদার্থবিজ্ঞানে নেই। সূচন কম্পাঙ্কের অস্তিত্ব চিরায়ত পদার্থবিজ্ঞানে নেই। তাহলে আমরা বলতে পারি, কিন্তু এখানে বলছে আমাদের সূচন কম্পাঙ্ক ছাড়া সম্ভব না, ন্যূনতম কম্পাঙ্ক লাগবে, অতএব বলতে পারি এই ক্ষেত্রেও আমাদের ব্যর্থ। তাহলে চারটা যখন আমি বললাম, চারটার মধ্যে 3 ক্ষেত্রে আমাদের চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যর্থ, আর একটা ক্ষেত্রে সে সার্থক। তাহলে আমরা বলতে পারি অতএব চিরায়ত পদার্থবিজ্ঞান দিয়ে ফটোতড়িৎক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ 3টা ক্ষেত্রে সে ব্যর্থতায় পর্যবসিত হইল, শুধুমাত্র একটা ক্ষেত্রে সে আমাদের সার্থকতা দেখাইলো, সেটা দিয়ে আমার কোনো কাজ হবে না, আমাকে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে যার মাধ্যমে আমি এগুলো প্রপারলি ব্যাখ্যা করতে পারি। ওই কারণে আমরা বলি চিরায়ত পদার্থবিজ্ঞান আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করতে পারে না। চিরায়ত পদার্থবিজ্ঞান আলোক তড়িৎক্রিয়া প্রপারলি বা এক্স্যাক্টলি বা 100% ব্যাখ্যা করতে পারে না। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে এবার আসবে আমাদের কি, এই ব্যাখ্যাটা করে দিবে বিজ্ঞানী আইনস্টাইন। এই বিজ্ঞানী আইনস্টাইন এই ব্যাখ্যাটা করার আগে উনি একটা সমীকরণ দিছে। এখন আমরা পড়ব হচ্ছে এই তত্ত্বগুলো ব্যাখ্যা করার জন্য সেই আইনস্টাইনের বিশ্ববিখ্যাত আমাদের কিছু সমীকরণ, যেটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজও পাইছে। তো আইনস্টাইন যে সমীকরণগুলো দিছে সেই সমীকরণগুলো আমরা দেখব এখন। আর আইনস্টাইন সমীকরণগুলো দিছিল হচ্ছে 1905 সালে। 1905 সালে এই সমীকরণগুলো দিয়ে এই ফটো ইলেকট্রিক ক্রিয়াটা উনি ব্যাখ্যা করে দিছে। উনি ব্যাখ্যা করছে, আবিষ্কার করে নাই কিন্তু। আবিষ্কার কিন্তু কে করছিল? হার্টজ। আর উনি ব্যাখ্যা করছে। এই ব্যাখ্যা করার কারণে 1921 সালে আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়, শুধুমাত্র এটা ব্যাখ্যা করার জন্য। আর ব্যাখ্যা করার ক্ষেত্রে উনি যে তত্ত্ব ইউজ করেছে তার নাম হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্কের। ওকে, এবার আমরা সামনের দিকে যাই। তাহলে আমরা বলতে পারি চিরায়ত পদার্থবিজ্ঞান আলোক তড়িৎক্রিয়া সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? এবার আসি আমরা সার্থকতায় যাব। এবার আমরা আইনস্টাইনের সমীকরণে যাব। এবার আসি আইনস্টাইনের সমীকরণ। আইনস্টাইনের সমীকরণ বিজ্ঞানী আইনস্টাইন জিনিসটা ব্যাখ্যা করছে এভাবে, ভালো করে খেয়াল করো। এটা মনে করো কোন একটা দাতব পাত, এই দাতব পাতের মধ্যে কোন একটা আলো এসে পড়তেছে। এই আলো যে এনার্জি নিয়ে আসে, আলোর যে শক্তি, ভালো করে খেয়াল করো, আলোর যে শক্তি, এই যে এটা হচ্ছে ই। এরপর এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে এই জায়গা থেকে সরাবে। এখন তোমাকে আমি জিনিসটা ব্যাখ্যা করব একটু অন্যভাবে। কিভাবে ব্যাখ্যা করব তুমি একটু এদিকে দেখো। মানে ওইটা হচ্ছে আইনস্টাইন দিছে, এটা আমি দিচ্ছি। আমি কি আইনস্টাইন থেকে কম নাকি? তাহলে আসো, আমাদের এখান থেকে একটা আলো আসতেছে। এখন আমি ধরে নিলাম হচ্ছে কেমন, এই যে আলোটা আসতেছে, এই আলোর যে শক্তি সেটা হচ্ছে 10 ইলেকট্রোভোল্ট। 10 ইলেকট্রোভোল্ট পরিমাণ কি শক্তি তার মধ্যে আছে। এখন আমাদের এখানে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের যে বন্ধন শক্তি, ইলেকট্রন যে বন্ধন শক্তি আছে, সেই বন্ধন শক্তিটা হচ্ছে, আমি ধরে নিলাম হচ্ছে সেটা হচ্ছে 4 ইলেকট্রোভোল্ট বা 6 ইলেকট্রোভোল্ট। এর মানে এখানকার যে ইলেকট্রনটা তার বন্ধন শক্তি 6 ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা একটা কথা বলতে পারি, 10 ইলেকট্রোভোল্ট যখন দিলাম, আমার এই 6 ইলেকট্রোভোল্ট কাজে লাগবে কি কারণে? ইলেকট্রনটাকে জায়গা থেকে সরাইতে। তাহলে একটু খেয়াল করো, ইলেকট্রন 6 ইলেকট্রোভোল্ট শক্তি নিয়ে আসে মানে কি, এই শক্তি নিয়ে এখানে আবদ্ধ আছে। এর মানে এই ইলেকট্রনটাকে এখানে সরাইতে হলে মিনিমাম এতটুকু শক্তি লাগবে। এর মানে এই পরিমাণ শক্তি দিলে ইলেকট্রন তার জায়গা থেকে নড়াচড়া করবে। তাহলে এই পরিমাণ শক্তি যদি তুমি দাও, সে কিন্তু নিক্ষিপ্ত হবে না, সে নড়াচড়া করবে। এখন যখন তুমি দিছো 10 ইলেকট্রোভোল্ট, তাহলে আমরা বলবো এখানে 6 ইলেকট্রোভোল্ট ব্যয়িত হয়ে যায়। বাকি কি হয়? বাকিটা গতিশক্তি আকারে
আমাদের বাকি কত 10 থেকে 6 চলে গেলে বাকি 4 ইলেকট্রন গতিশক্তি আকারে কি সে চলে যায়। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি এবং এটাকে আমরা বলি ম্যাক্সিমাম গতিশক্তি, কারণ এর থেকে বেশি শক্তি সে পাচ্ছে না, সে যতটুকু শক্তি পাচ্ছে সম্পূর্ণটা কাজে লাগাইয়া দৌড় দিল। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার প্রদত্ত শক্তি, এটা হচ্ছে প্রদত্ত শক্তি, আর এটা হচ্ছে বন্ধন শক্তি, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের ধাতব বস্তু থেকে ইলেকট্রনটাকে সরানোর জন্য আমাদের মিনিমাম একটা কি লাগবে, শক্তি লাগবে না? এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ভাষায় এটাকে আমরা বলি কার্য অপেক্ষক। কি বলি? কার্য অপেক্ষক। এই কার্য অপেক্ষককে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ফাই দ্বারা প্রকাশ করি, কার্য অপেক্ষক। তাহলে আমি কার্য এখন বুঝে গেলাম কার্য অপেক্ষক বলতে কি, কোন একটি ইলেকট্রন যে শক্তি নিয়ে আবদ্ধ আছে ওই শক্তি তাকে দিতে হবে মিনিমাম। তাহলে ন্যূনতম যে শক্তি কোনো একটি ইলেকট্রনের উপর অ্যাপ্লাই করলে ইলেকট্রন তার জায়গা থেকে বিচ্যুত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়, সেই শক্তিটাকে আমরা বলি কার্য অপেক্ষক। তাহলে আমরা একটা কথা বলতে পারি, তুমি কার্য অপেক্ষকের থেকে কম শক্তি দিয়ে কখনো ইলেকট্রনকে জায়গা থেকে নাড়াচাড়া করাইতে পারবা না। আই রিপিট এগেইন, কার্য অপেক্ষকের থেকে কম শক্তি দিয়ে কোনো ইলেকট্রনকে বিচ্যুত করা সম্ভব না। কার্য অপেক্ষকের থেকে কম শক্তি দিয়ে কোনো ইলেকট্রনকে বিচ্যুত করা সম্ভব নয়। ওই কার্য অপেক্ষক মানে কি? এটা শক্তি। সেই শক্তিটা কোত্থেকে আসে ভাইয়া? সেই শক্তিটা আসে প্রদত্ত থেকে। তাহলে আমরা প্রদত্ত শক্তি, এটা কার্য অপেক্ষকটা লস হয়ে যাবে বা এটা আমাদের ইলেকট্রনটাকে সরাইতে কাজে লাগে। বাকি যেটা সেটা ম্যাক্সিমাম গতিশক্তি, এই গতিশক্তিটা ম্যাক্স হয়, ম্যাক্সিমাম গতিশক্তির ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমরা নিশ্চয়ই এভাবে বলতে পারি প্রদত্তটা হচ্ছে 10 ইলেকট্রোভোল্ট সমান আমার কার্য অপেক্ষকের জন্য ব্যয় হলো 6 ইলেকট্রোভোল্ট প্লাস গতিশক্তিতে চলে গেলে হচ্ছে 6 ইলেকট্রোভোল্ট। এর মানে আমার 10 ইলেকট্রোভোল্টটা দুইটা কাজে ব্যয় হয়েছে। একটা হচ্ছে আমার কার্য অপেক্ষক মানে জায়গা থেকে নাড়াচাড়া করানোর জন্য, আর একটা হচ্ছে তাকে আমাদের গতিশক্তি দেওয়ার জন্য। এই দুইটা ক্ষেত্রে ব্যয়িত হলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে আমার একটা এখান থেকে যে শক্তিটা আসছে সেটা হচ্ছে ই, তার যে কার্য অপেক্ষক সেটা হচ্ছে পাই, এবং সেই সর্বোচ্চ যে গতিশক্তি নিয়ে গমন করে সেই গতিশক্তিটাকে আমরা বলতেছি ই কে ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি। তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া ই ইকালস টু ফাই প্লাস ই কে ম্যাক্স। এটাই হচ্ছে আইনস্টাইনের সূত্র, এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, ই ইকুয়ালস টু ফাই প্লাস ই কে ম্যাক্স। এখন একটা জিনিস খেয়াল করে দেখি ভাইয়া, একটু ভালো করে খেয়াল করে দেখি, সেটা হচ্ছে ভাই ই। এই ই বের করার ফর্মুলা কি? ই বের করার ফর্মুলা হচ্ছে ই ইকুয়ালস টু এইচ এফ, অথবা আমরা বলতে পারি ই ইকুয়ালস টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা। আগে থেকে আমরা এই সূত্রগুলো জানি। এখানে এই সূত্রটার মানে হচ্ছে এফ কম্পাঙ্কের আলো আপতিত হচ্ছে, আর এই সূত্রটার মানে হচ্ছে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হচ্ছে। পরীক্ষায় তোমাকে আলোর যদি কম্পাঙ্ক দেওয়া থাকে সূত্র ইউজ করবে এটা, যদি আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া থাকে সূত্র ইউজ করবে এটা, আর যদি ডিরেক্টলি প্রদত্ত শক্তি দেওয়া থাকে তাহলে তো ই সূত্র ইউজ করার কোনো দরকার নাই। আগে বলো এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলি, এতটুকু বুঝছি কিনা আমরা বলি, এতটুকু বুঝছি কিনা বলি। আগে আমাকে বলো এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। একজন বললো হার্টস নোবেল পায় নাই, না নোবেল প্রাইজ হচ্ছে আইনস্টাইন, কারণ হার্টস তো এগুলো ব্যাখ্যা করতে পারে নাই। একটা জিনিস তোমাকে নোবেল প্রাইজ পাই দিলে পুরো জিনিসটাকে প্রপারলি ব্যাখ্যা করে তোমাকে এক্সপ্লেন করতে হবে, সেই এক্সপ্লেনেশন কেউ দিতে পারে নাই, আইনস্টাইন দিতে পারছে। ওখানে নোবেল প্রাইজটা আইনস্টাইনই পাইছে 1921 সালে। আচ্ছা, আমি এখন কনসেপ্টটা এমনভাবে পড়াবো যাতে করে সৃজনশীলে তোমাদের সমস্যা না হয়। এখান থেকে প্রচুর সূত্র বানানো যায়। আমাদের সবার সমস্যা হচ্ছে কিভাবে সূত্র কোনটা কি অ্যাপ্লাই করবো। আমি তোমাকে এমনভাবে পড়াবো তোমার কোনো সৃজনশীলে আটকানোর কোনো প্রয়োজন পড়বে না। দেখো আমি কীভাবে পড়াচ্ছি। তাহলে আসো আমরা এটা আমি আমার তত্ত্বটা মুছে দিই, কারণ আইনস্টাইন পৌঁছাই গেছে, তার সাথে আমি লাগতে যাব না। তাহলে আসো এখানে, এবার আসি ভাইয়া আমরা একটা কাজ করি। কি কাজ ভাইয়া? ভালো করে খেয়াল করো ভাইয়া, এখান থেকে আমরা একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে কি,
আমরা যে আলোটা ফেলতেছি এই আলোর কম্পাঙ্ক হচ্ছে এফ নট। এই এফ নটটাকে ভাই আমরা কি বলবো? এই এফ নটটাকে আমরা বলবো সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক এর মানে এই আলো আমাকে যে পরিমাণ শক্তি দিবে সেই শক্তিটা হচ্ছে ইকুয়ালস টু এইচ এফ নট। এবং এই কম্পাঙ্কের আলো দিলে ওই ইলেকট্রনটার জায়গা থেকে নড়ে সরে বসবে, কিন্তু এমন না ইলেকট্রনটা বিচ্যুত হবে। আই রিপিট এগেইন, সূচন কম্পাঙ্কের সমপরিমাণ যখন আলো দিলাম, ওই কম্পাঙ্কের আলো দিলাম, সেই আলোর যে শক্তি সেই শক্তিটা ইলেকট্রনকে জাস্ট জায়গা থেকে নাড়াচাড়া করতে পারে, গতিশক্তি দিতে পারে না। এর মানে আমরা নিশ্চয়ই বলতে পারি এই শক্তিটা কার সমান? কার্য অপেক্ষকের সমান। সিম্পল কথা, সূচন কম্পাঙ্ক কি করে? সূচন কম্পাঙ্ক এমন একটা কম্পাঙ্ক যে কম্পাঙ্ক থেকে বেশি শক্তি দিলে, বেশি কম্পাঙ্কের আলো দিলে তখন ইলেকট্রন বিচ্যুত হয়। মিনিমাম এতটুকু কম্পাঙ্ক দিলে ইলেকট্রন জায়গা থেকে নড়ে চড়ে বসে। এর মানে এই কম্পাঙ্কের আলো যদি তুমি ফেলো, সে এমন পরিমাণ শক্তি দিবে যে শক্তি দিয়ে ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয় না, কিন্তু জায়গা থেকে নড়ে চড়ে বসে, মানে তার বন্ধন শক্তির সমপরিমাণ। এটাকে আমরা বলতে পারি কি? কার্য অপেক্ষক বলতে পারি। আবার ঠিক সেম আলো, তার যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট, সেটাকে আমরা বলতে পারি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি একটা জিনিস, তাহলে আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্য যদি পাই, এক্ষেত্রে যে শক্তিটা সেটা হচ্ছে ই ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট, সেটাও কার সমান? পাইয়ের সমান। ওই কারণে সূচন তরঙ্গ দৈর্ঘ্য যখন বলা হয় কার্য অপেক্ষক বের করো, আমরা কার্য অপেক্ষকের ফর্মুলা লিখি এভাবে, এই যে আমরা এখানে লিখতেছি, এখানে এবার লিখি কার্য অপেক্ষক যেটা, সেই কার্য অপেক্ষকের ফর্মুলা আমরা লিখি এভাবে, ই ইকুয়ালস টু এইচ এফ নট অথবা ই ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। এর মানে আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে সরি ই না, এটা হচ্ছে ফাই, যেহেতু কার্য অপেক্ষক। ফাই ইকুয়ালস টু এইচ এফ নট, ফাই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এখন আমরা যদি বলি, এখন সিম্পল একটা কথা খেয়াল করো, প্রথমত আসো, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি ভাইয়া, যদি এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হতে হয়, ভালো করে খেয়াল করো, এখান থেকে ইলেকট্রন যদি নিঃসরণ হতে হয়, তাহলে আমরা এতটুকু জানছি না? এতটুকু আগে সবাই বুঝছো কিনা বলো, এতটুকু সবাই বুঝছো কিনা বলো। তার আগে আমি একটা কথা বলি, আমার কথা হচ্ছে আমাদের এই সূচন কম্পাঙ্ক হচ্ছে যে কম্পাঙ্কের আলো দিলে ও জায়গা থেকে নড়েচড়ে বসে, আর ওই নড়াচড়া করার জন্য বা যে পরিমাণ তার বন্ধন শক্তি, ওই পরিমাণ শক্তি প্রাপ্ত হয়েছে সে এখান থেকে, ওই কারণে এটাই হচ্ছে আমার কার্য অপেক্ষক। মানে এই পরিমাণ শক্তি দিলে সে নড়েচড়ে বসে, কিন্তু কোনো গতিশক্তি প্রাপ্ত হয় না। এখন একটু ভালো করে খেয়াল করি, এখন আমাদের যদি গতিশক্তি প্রাপ্ত হইতে হয়, তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া গতিশক্তি প্রাপ্তির শর্ত, আমি সৃজনশীল স্টাইলে পড়াচ্ছি, গতিশক্তি প্রাপ্তির শর্ত মানে কিভাবে গতিশক্তি পাবো। তাহলে গতিশক্তি পাইতে হলে যে শক্তিটা আমি দিব, ওই প্রদত্ত শক্তিটা নিশ্চয়ই কার্য অপেক্ষক থেকে বেশি হইতে হবে। কারণ প্রদত্ত শক্তি যদি কার্য অপেক্ষক থেকে বেশি না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমার কি হচ্ছে, তো কার্য অপেক্ষক তো ওই পরিমাণ শোষণ করেই ফেলবে। এর থেকে বেশি দিলে সে এক্সট্রাটা গতিশক্তি হিসেবে দিবে, বাট এর থেকে কম দিলে তো কাজ হচ্ছে না। ওই কারণে তোমাকে ন্যূনতম যে পরিমাণ শক্তি দিতে হবে সেটা হবে কার্য অপেক্ষকের সমান। তাহলে আসো আমরা এখান থেকে বলতে পারি, অর্থাৎ প্রদত্ত শক্তি যদি কার্য অপেক্ষক থেকে বেশি হয়, গ্রেটার দেন কার্য অপেক্ষক, তখন আমরা বলতে পারবো গতিশক্তি প্রাপ্ত হবে। এবার আসি তার জন্য কি হইতে হবে। ওকে, তার জন্য যেটা হইতে হবে ভাইয়া, ই ইকুয়ালস টু আমরা জানি ই ইকুয়ালস টু এইচ এফ। আবার আমরা জানি ই ইকুয়ালস টু, তোমরা এই জায়গায় অনেকে ঝামেলা করো, ওই কারণে আমি ভেঙে লিখছি এসি বাই ল্যামডা। এখান থেকে আমরা বলতে পারি এফ বাড়লে ই বাড়ে, আর এখান থেকে বলতে পারি ল্যামডা কমলে ই বাড়ে।
তাহলে আমরা সিম্পল বলতে পারি এবার কম্পাঙ্ক F0 থেকে বেশি হলে ইলেকট্রন নিঃসরণ হবে বা আমরা এভাবে না লিখে একবার ধাপে ধাপে লিখি প্রদত্ত শক্তি কার্য অপেক্ষক থেকে বেশি হলে ইলেকট্রন নিঃসরণ হবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে প্রদত্ত শক্তি কার্য অপেক্ষক থেকে যদি বেশি হইতে হয় তাহলে আমরা জানি শক্তির ফর্মুলা H/F, তাহলে F যত বাড়ে E তত বাড়ে। তো কার্য অপেক্ষকের জন্য F কত? F0। তাহলে আমরা বলতে পারি F0 যেটা সেটা দিলে সে নড়েচড়ে বসবে। এর থেকে যত বেশি দিব, দেখো F বাড়লে কিন্তু শক্তি বাড়ে, তাহলে F0 যেটা তার থেকে যদি বেশি শক্তি আমি দিই, অর্থাৎ আমরা বলতে পারি F ইজ গ্রেটার দেন F0 হলে ইলেকট্রন নিঃসরণ হবে। কারণ কি? F0 দিলে ইলেকট্রন জাস্ট নড়েচড়ে বসবে, ওর আরো শক্তি দরকার এখান থেকে চলে যাওয়ার জন্য। তাহলে তুমি যতই F আরো যদি বাড়াই দাও, F0 দিলে নড়েচড়ে বসবে, তার থেকে যদি আরো বেশি কম্পাঙ্ক দাও, এর মানে F বাড়াইলে কম্পাঙ্ক শক্তি বেড়ে গেছে, এর মানে সে আরো বেশি শক্তি পাইলো, এক্সট্রা যে শক্তিটা পাইলো সেটা নিয়ে সে গতিশক্তি আকারে চলে যাবে। আর ল্যামডার ক্ষেত্রে বলবো ল্যামডা ইজ লেস দেন ল্যামডা নট হলে ইলেকট্রন নিঃসরণ হবে। কেন? এটা আমরা অনেক খেয়াল করি না। আরে ল্যামডা তো ব্যস্তানুপাতিক, তোমার এই ল্যামডা নট যে পরিমাণ ল্যামডা, ওই ল্যামডা এর জন্য নড়েচড়ে বসে, তাহলে এটাকে সরানোর জন্য আরো বেশি শক্তি লাগবে না, তাহলে শক্তি বাড়ানোর জন্য ল্যামডা কি করাইতে হয়? কমাইতে হয়। সো ল্যামডা যদি কমানো হয়, কম্পাঙ্ক যদি বাড়ানো হয়, তাহলেই আমার শক্তি বাড়বে। তাহলে আমরা বলতে পারি গতিশক্তি প্রাপ্ত হওয়ার জন্য এটাই হচ্ছে শর্ত। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? আমাদের এই জায়গায় এখান থেকে তোমার সৃজনশীল আসবে। এই কথাগুলো তোমাকে মাথায় রাখলে সৃজনশীলের সমস্যা হবে না। এই কথাগুলো মাথায় রাখতে হবে সৃজনশীলের জন্য। বলো তোমাদের মনে এই যে কথাগুলা সবগুলো মাথায় প্রপারলি ঢুকছে কিনা আমাকে একটু বলো। এই টপিকসটা কিন্তু ডেঞ্জারাস লেভেলের, মানে অনেকে তোমাদেরকে জাস্ট ইকুয়েশনটা পরে শেষ করে দিত, কিন্তু এর ভিতরে যে কাহিনীগুলো আছে, এই কাহিনীগুলো যখন ব্যাখ্যা করছি, এমন কোনো জায়গা নাই তোমাকে যেখানে আটকাইতে পারবে। সৃজনশীল, MCQ, CQ, বুয়েট আটকাবে, তোমাকে ঢাবি আটকাবে, ঢাকা মেডিকেল আটকাবে, কোনো জায়গায় আটকানোর সুযোগ নেই, কারণ আমাদের কনসেপ্টটা আমরা ফুল ক্লিয়ার করছি, আনাচে কানাচে সব পড়ছি। বুঝছো কথাটা? ওকে, তাহলে আমাদের এতটুকু সবার ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবো খুব সুন্দর করে, কারণ বইতে তো এভাবে সাজানো পাবা না, কারণ বই তো আর আমি লিখি নাই, আমি লিখলে সাজানো পাইতা। বই তোমাদের নোট দিয়ে আমি বই বানাতে পারবো, ওই জন্য তোমাদেরকে বলে নোট করো, তোমাদের নোট কালেক্ট করে আমি বই বানাতে পারবো, কারণ নোটগুলো তো আমার লেকচার থেকে তৈরি করা। আচ্ছা, এবার আসি ভাইয়া। তাহলে আমরা ই এর ফর্মুলা পাইলাম HF, HC বাই ল্যামডা। ফাই এর ফর্মুলা পাইলাম HF0, হোয়ার F0 ইজ কল্ড সূচন কম্পাঙ্ক, আর ল্যামডা নট ইজ কল্ড সূচন তরঙ্গ দৈর্ঘ্য। দেখো পরীক্ষায় তোমাকে বলে নাই যে এটা সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য, তোমাকে বলা হলো এত কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হয় না, কিন্তু সে আমাদের জায়গা থেকে নড়েচড়ে বসে। এর মানে এটা কোন কম্পাঙ্ক? সূচন কম্পাঙ্ক। এত কম্পাঙ্কে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে ইলেকট্রনটা নড়েচড়ে বসে, কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। কোন তরঙ্গ দৈর্ঘ্য? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সো ডাইরেক্ট বলা থাকবে না, কিন্তু হিন্টস দেওয়া থাকবে। ইও বুঝলাম, ফাইও বুঝলাম, বাকি আছে ইকে ম্যাক্স। আমরা কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া পড়তেছি, তাই না? জি ভাইয়া।
আলোক তড়িৎ ক্রিয়া পড়তে গেলে ভাইয়া ই কে ম্যাক্স যেটা ই কে ম্যাক্স এর আমরা ফর্মুলা পাইছিলাম কয়টা ভাইয়া দুইটা একটা হচ্ছে ই কে ম্যাক্স সমান আমরা বলতে পারি হাফ এম বি স্কোয়ার গতিশক্তির ফর্মুলা আর এখানে বিটা অবশ্যই ম্যাক্সিমাম হবে ওকে আরেকটা ফর্মুলা কি পেয়েছিলাম আরেকটা ফর্মুলা পাইছিলাম ভাইয়া ই কে ম্যাক্স ইকুয়ালস টু ই ভি নট ওই যে গত ক্লাসে বলছিলাম ইভেন আমরা ইভি নট ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার ধরে বি ম্যাক্সটা বের করছিলাম গত ক্লাসে সো আমরা বলতে পারি গতিশক্তি বের করার এই দুইটা ফর্মুলা আছে একটা হচ্ছে হাফ এম বি স্কয়ার ম্যাক্স স্কয়ার আর ই কে ম্যাক্স ইকুয়ালস টু ইভি নট যেখানে ভি নটকে আমরা বলি নিবৃত্তি বিভব বা প্রতিরোধ বিভব এটাকে ভি নটটাকে আমরা বলি কি ভি নটটাকে আমরা বলি নিবৃত্তি বিভব বা প্রতিরোধ বিভব বা প্রতিরোধ বিভব আমাকে আগে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো যে আমাদের এতটুকু ক্লিয়ার কিনা তাহলে আমরা বলতেছি যে পরিমাণ শক্তি আমরা দিচ্ছি সেটা কার্য অপেক্ষকে ব্যয় হচ্ছে কার্য অপেক্ষক কি ন্যূনতম যে শক্তি আমার লাগে তাকে সরানোর জন্য আর বাকিটা আমার গতিশক্তি আকারে যায় সেইটা হচ্ছে ম্যাক্সিমাম গতিশক্তি তাহলে এটা দুইটা কাজে ব্যয় হচ্ছে এটা সমান এটা প্লাস এটা আর ই বের করার দুইটা ফর্মুলা যদি তোমার কম্পাঙ্ক দেওয়া থাকে এই ইকুয়ালস টু এই সেপ যদি তরঙ্গ দেওয়া থাকে ইকুয়ালস টু এসি বাই ল্যামডা 5 এর করে দুইটা ফর্মুলা কম্পাঙ্ক থাকলে এইচ এফ নট ল্যামডা থাকলে এসি বাই ল্যামডা নট তবে এখানে এফ নট মানে সূচন কম্পাঙ্ক এখানে ল্যামডা নট মানে হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য আর ই কে ম্যাক্স বের করার ফর্মুলা একটা হাফ এম বি স্কোয়ার যেখানে এমটা হচ্ছে ম্যাক্সিমাম আর আরেকটা হচ্ছে আমাদের ইভি নট যেখানে ভি নটটা হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব ই মানে হচ্ছে ইলেকট্রন আধান ওকে যদি আমরা এতটুকু বুঝি এবার আমরা একটু এভাবে লিখে ফেলি এবার হচ্ছে পরীক্ষায় আমরা কোন সূত্র কখন ইউজ করবো ভাই ঝামেলায় পড়ে যাই হ্যাঁ ঝামেলায় পড়ে যাই তা আমি তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া তোমরা সবসময় এই ফর্মুলাটাই ব্যবহার করবা ইকুয়ালস টু ই কে ম্যাক্স প্লাস ফাই এই সূত্রটাই তোমরা অলওয়েজ ব্যবহার করবা তোমরা মাথায় রাখবা অনলি এটাই হচ্ছে আইনস্টাইনের সমীকরণ তার জন্য করতে হবে আরো অনেকগুলো সমীকরণের অবতরণ আসো আমরা এবার কোনটা ব্যবহার করব তাহলে এখন আমার এটাই হচ্ছে মেইন সমীকরণ এবার তোমার কখনো আছে ই ইকুয়ালস টু আমরা বলতে পারি ই ইকুয়ালস টু আমরা বলতে পারি এইচ এফ অথবা বলতে পারি এইচ সি বাই ল্যামডা আবার আমরা এখান থেকে বলতে পারি আমাদের পাই ইকুয়ালস টু আমরা বলতে পারি এইচ এফ নট আবার আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা নট আবার আমরা এখান থেকে আমাদের ই কে ম্যাক্স ইকুয়ালস টু বলতে পারি হাফ এম বি ম্যাক্স স্কোয়ার অথবা ই ভি নট তাহলে আমরা যে কোনো সূত্র ব্যবহার করতে পারবো এগুলো আমরা জানি ফর এক্সাম্পল আমরা ম্যাথ করার ক্ষেত্রে তোমাকে বলা হলো গতিশক্তি নির্ণয় করো মানে আমরা তো ফটো তড়িৎ ক্রিয়া পড়তেছি এটা তো করবা তুমি কার জন্য অনলি ফটো তড়িৎ ক্রিয়া তোমাকে বললো ফটো ইলেকট্রনের গতিশক্তি দেখো ভাই আমরা কতভাবে গতিশক্তিটা বের করতে পারি এক নাম্বার প্রসেস তোমাকে মনে করো ফটো ইলেকট্রনের ভেক্টর দেওয়া আছে তখন তুমি বলতে পারবা ভাই গতিশক্তি ই কে ম্যাক্স ইকুয়ালস টু আমরা বলতে পারবো হচ্ছে কি আমাদের কি দেওয়া আছে আমাদের ভেক্টর দেওয়া আছে হাফ এম বি ম্যাক্স স্কোয়ার শেষ এটা হচ্ছে ইলেকট্রনের ভর 2 নাম্বার ওয়ে তুমি বলতে পারবা তোমার নিবৃত্তি বিভব দেওয়া আছে ই কে ম্যাক্স ইকুয়ালস টু নিবৃত্তি বিভব ভি নট 3 নাম্বার ভাই এই দুইটার একটাও দেওয়া নাই তখন আমরা কি করব তখন তোমাকে দেওয়া আছে হচ্ছে ভাইয়া মোট শক্তি দেওয়া আছে আর কি দেওয়া আছে ফাই দেওয়া আছে মানে কার্য অপেক্ষক তো মোট শক্তি আর কার্য অপেক্ষক দেওয়া থাকলে তখন বলতে পারবো ই কে ম্যাক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি ই মাইনাস ফাই ই দেওয়া আছে ফাই দেওয়া আছে ই থেকে ফাই বিয়োগ করলে ই কে ম্যাক্স পেয়ে যাচ্ছি 4 নাম্বার কথা ই মাইনাস ফাই বুঝছি কিন্তু ইটা দেওয়া নাই কিন্তু আপতিত আলোর কম্পাঙ্ক দেওয়া আছে তো যেহেতু আপতিত আলোর কম্পাঙ্ক দেওয়া আছে ই কিন্তু আমি সেখান থেকে বের করতে পারি তাহলে আমি লিখতে পারি ই ইকুয়ালস টু এইচ এফ মাইনাস ফাই এবার আমরা বলতে পারি 5 নাম্বার ই কে ম্যাক্স ইকুয়ালস টু ভাই আমাদের
আপতিত আলোর কম্পাঙ্ক দেওয়া নেই, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তখন আমরা বলতে পারি এসি বাই ল্যামডা মাইনাস পাই। ভাই এবার বললাম না ভাইয়া আমাদের ই ঠিকই দেওয়া আছে, ই দেওয়া আছে, ই দেওয়া আছে, ই দেওয়া আছে, দেওয়া নেই কার্য অপেক্ষক, কার্য অপেক্ষকের জন্য দেওয়া আছে সূচন কম্পাঙ্ক, তখন বলতে পারবো এইচ এফ নট। না ভাইয়া সূচন কম্পাঙ্ক দেওয়া নেই, সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তখন এইচসি বাই ল্যামডা নট। না ভাইয়া 8 নাম্বার ইকে ম্যাক্স বের করব। ভাইয়া আমাদের ইও দেওয়া নেই, পাইও দেওয়া নেই, তবে ই বের করার জন্য কম্পাঙ্ক দেওয়া আছে, পাই বের করার জন্য কম্পাঙ্ক দেওয়া আছে, তখন বলতে পারবো এইচ এফ মাইনাস এইচ এফ নট। না ভাইয়া আমাদের ইকে ম্যাক্স বের করার জন্য ইও দেওয়া নাই, পাইও দেওয়া নাই, তবে দুইটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তখন আমরা বলতে পারবো এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা এসি বাই ল্যামডা মাইনাস এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য এসি বাই ল্যামডা, এসি বাই ল্যামডা নট। না ভাইয়া ভাই এটার জন্য আমাদের ই এর জন্য দেওয়া আছে কম্পাঙ্ক, এটার জন্য দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, তো ই এর জন্য যেহেতু কম্পাঙ্ক দেওয়া আছে এইচ এফ, এটার জন্য যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এসি বাই ল্যামডা নট। না ভাইয়া এটার জন্য দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, এটার জন্য কম্পাঙ্ক, এটার জন্য যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এসি বাই ল্যামডা মাইনাস আমাদের এটার জন্য যেহেতু কম্পাঙ্ক দেওয়া আছে এইচ এফ নট। তাহলে খেয়াল করে দেখো, তুমি কি 11টা সূত্র মুখস্থ করবা? তুমি কি 11টা সূত্র মুখস্থ করবা? এমন কোনো বই দেখাতে পারবা যেখানে এভাবে লেখা আছে? অর্থাৎ আমরা যেটা বুঝতেছি আমরা মুখস্থ রাখবো অলওয়েজ এই ফর্মুলা ই ইকুয়ালস টু ই কে ম্যাক্স প্লাস পাই, আর মাথায় রাখবো ই বের করার দুইটা পদ্ধতি আছে, পাই বের করার দুইটা পদ্ধতি আছে, ই কে ম্যাক্স বের করার দুইটা পদ্ধতি আছে। এবার তুমি যা ইচ্ছা তা করো, যেখানে যেভাবে ইচ্ছা, মানে কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবা। অলরেডি একটা এক্সাম্পল দেখাইলাম আমাদের গতিশক্তি, তাহলে আমি ডাইরেক্ট বের করতে পারি এটা দিয়ে, আমি এটা বের দিয়ে করতে পারি। আমার শক্তি আর কার্যপেক্ষক দেওয়া আছে, আমার শক্তির জন্য কম্পাঙ্ক দেওয়া আছে, আমার শক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমার কার্য অপেক্ষকের জন্য কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, আমার সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমার দুইটার জন্য আমার কম্পাঙ্ক এবং সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, আমার তরঙ্গ দৈর্ঘ্য এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমার কম্পাঙ্ক দেওয়া আছে এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। করা যাচ্ছে তো? যাবে না কেন? একটু বুঝছি কিনা বলো? অর্থাৎ ম্যাথ করতে গেলে তোমাদের অনেকের প্রবলেম হয় ভাইয়া কোন সূত্র ইউজ করব। মানে হঠাৎ করে বইতে তো ভাই একটাও নাই, বইতে তো আমার সিম্পল জিনিস আছে, কিন্তু ম্যাথ করতে গেলে কোত্থেকে আনছে? আকাশ থেকে আনে নাই, এভাবে চিন্তা করবা। কেউ আবার বসে 11টা মুখস্থ করতে যাবে না, আমাদের সিম্পল কথা আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম খুব সুন্দর করে। আমার যখন যেভাবে ইচ্ছা, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট মুখস্থ করবো এই অংশটা মুখস্থ করব। এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ই বের করার পদ্ধতি, পাই বের করার পদ্ধতি, ইকে ম্যাক্স বের করার পদ্ধতি। দেন এবার তুমি সব কিছু অ্যাপ্লাই করো। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আইনস্টাইন কিন্তু এগুলো আবিষ্কার করে না, আইনস্টাইন এটা আবিষ্কার করছে, সেটা তো আমি এখন আবিষ্কার করলাম। তো কোনো বইতে এভাবে পাবা না। আমি জাস্ট তোমাদের, আমি তো বললাম সৃজনশীল স্টাইলে পড়াচ্ছি, যাতে করে সৃজনশীলে কোনো জায়গায় ম্যাথে আটকাইতে না হয়। সৃজনশীল ম্যাথ কোনো জায়গায় আটকাবে না ইনশাল্লাহ। ওকে, আরেকটা জিনিস দেখাই দিই। হচ্ছে তোমরা অনেক সময় আবার কনফিউজ হয়ে যাবা, ভাই এই ফর্মুলাকে এভাবে লেখা যায় না, ই কে ম্যাক্স ইকুয়ালস টু এইচটা কমন নিলে এইচ ইন্টু এফ মাইনাস এফ নট তো লেখা যায়। দেখি আবার পরীক্ষা কনফিউজ হয়ে যায় না ভাই, এটাকে তো এভাবে লেখা যায়, ই কে ম্যাক্স ইকুয়ালস টু আমাদের এইচ সি যদি কমন নিই 1/λ মাইনাস 1/λ নট লেখা তো যায়। হ্যাঁ, টেনশন নিও না, আবার পরীক্ষা যদি এগুলো দিয়ে পরে ঝামেলা পড়ে গেলা। এইচ কমন নিলে
এফ মাইনাস সি বাই ল্যামডা নট। হ্যাঁ, আমি চেহারাটা দেখে রাখতে, চেহারা দেখে পরিচিত হলে সমস্যা হবে না। ইকেম এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি এইচ কমন নিলে সি বাই ল্যামডা মাইনাস এফ নট। হ্যাঁ, এগুলো কিন্তু এই ফর্মেটেও থাকতে পারে, মানে এক কথায় এভাবে বসাইয়ে তুমি আনসার বের করলে যা পাবা এখানে তো সেম আনসার পাবো। তো তোমরা যেভাবে ইচ্ছো ওইভাবে করো, কোনো সমস্যা নেই। কারণ বিভিন্ন গাইড বইতে হয়তো দেখবে তুমি এভাবে লেখা আছে, তখন উল্টে বসে থাকবা, এরকম হবে না, আশা করি বুঝতে পারছো। এবার আসি হচ্ছে ওই যে 4টা কনসেপ্টের মধ্যে 3টা কনসেপ্ট চিরায়ত পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে ব্যর্থ। এখন আইনস্টাইনিয়ান তত্ত্ব দেখা যাবে 4টার মধ্যে 4টাই আমাদের কি করতে পারে, ব্যাখ্যা করতে পারে। আসো আমরা সেটা ব্যাখ্যা করে দিই। আচ্ছা, এবার আসি আমরা এটা কাজ করি। আচ্ছা, এবার আসি ফটো ইলেকট্রিক ক্রিয়ার ব্যাখ্যা। ফটো ইলেকট্রিক ক্রিয়ার ব্যাখ্যা আমি মুখে মুখে বলবো ম্যাক্সিমাম কথা, লিখার প্রয়োজন পড়বে না, কারণ তুমি তপন স্যারের বই উল্টালে হুবহু সেম কথাগুলো দেখবা। কারণ এইগুলাই আমি জাস্ট আমার মতো করে বুঝিয়ে দিব, তুমি বই পড়লেই তখন বুঝতে পারবা। তো প্রথম কথা হচ্ছে, আমরা বলছিলাম বিজ্ঞানী প্লাঙ্ক বলছিল কি, আমাদের কোনো জায়গাতে কোনো একটা সোর্স থেকে যখন আলো আমার নিঃসরণ হয়, বিজ্ঞানী প্লাঙ্ক বলছিল আলো নিঃসরণ হওয়ার সময় কি হয়, প্যাকেট আকারে নিঃসরণ হয় আলাদা আলাদা। আর আইনস্টাইন কি করছিল, আইনস্টাইন বলছিল, প্লাঙ্ক বলছিল এরকম আলো নিঃসরণ হয় এরকম প্যাকেট আকারে বা কোয়ান্টা আকারে, বা যেগুলোকে আমরা বলি ফোটন। কি বলি, ফোটন। একটা ফোটন বা একটা প্যাকেট, ওই প্যাকেটের শক্তিকে প্রকাশ করেছিল ইকুয়ালস টু এইচ এফ বা ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা দ্বারা। বিজ্ঞানী আইনস্টাইন বলল না, প্লাঙ্ক বলছিল থোকা আকারে বা প্যাকেট আকারে বের হয়, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় আবার কি কন্টিনিউয়াসলি যায়, প্যাকেট আকারে যায় না। বিজ্ঞানী আইনস্টাইন বলছে কি না, সে তো এভাবে বের হয় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করার সময় কি এরকম প্যাকেট আকারে যায়। কে বলছে, আইনস্টাইন। তাহলে আইনস্টাইনের মতে আলো আমার এরকম প্যাকেট আকারে কণা আকারে যায়। কি আকারে যায়, কণা আকারে যায়। কি আকারে যায়, কণা আকারে যায়। কি আকারে যায়, কণা আকারে যায়। এবার আইনস্টাইন বলতেছে, এখানে মনে করো একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে আঘাত করবে, জাস্ট একটা প্যাকেট জায়গায় ইলেকট্রনটাকে আঘাত করবে। একটা প্যাকেট বা একটা ফোটন, এই যে এটাকে আমরা বলি ফোটন, একটা ফোটন একটা ইলেকট্রনটাকে আঘাত করবে। এরকম প্রত্যেকটা ফোটন আলাদা আলাদা করে ইলেকট্রনকে আঘাত করবে। এই যে ফোটন ইলেকট্রনকে যে আঘাত করে, এর মানে এদের মধ্যে কি হয়, এদের মধ্যে সংঘর্ষ হয়, এবং এই সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংঘর্ষটা কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। ফার্স্ট ইয়ারে নিউটনীয় বলবিদ্যায় পড়ছিলা স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমরা বলতে পারি, আইনস্টাইন বলল এই আলোর যে কণাগুলা, সেগুলো আমাদের কণা আকারে যাচ্ছে। কি আকারে, কণা আকারে। এই কণা আকারে যাইয়া একটা কণা একটা ইলেকট্রনকে আঘাত করে এবং ইলেকট্রনের সাথে তার কি হয়, সংঘর্ষ হয়। এই সংঘর্ষ হওয়ার সাথে সাথে ইলেকট্রনটা কি হয়, এখান থেকে নিঃসরণ হয়। অর্থাৎ এটাকে ধাক্কা দিল, সংঘর্ষ হওয়ার সাথে সাথে হয়ে গেল। আর আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ বা সংঘর্ষ হওয়া মানে এটা কোন ধরনের ঘটনা, তাৎক্ষণিক ঘটনা। যে কোনো ধরনের সংঘর্ষ কোন ধরনের ঘটনা, তাৎক্ষণিক ঘটনা। ওই যে সিরায়ত পদার্থবিজ্ঞান যে বলছে এটা ভুল না, সেটা ব্যাখ্যা করে দিল আইনস্টাইন। যদি তুমি কোয়ান্টাম তত্ত্ব মেনে চলো, কোয়ান্টাম তত্ত্ব বলে এটা কণা আকারে যায়। যদি কণা আকারে যায়, আইনস্টাইন বললো একটা ফোটন শুধুমাত্র একটা ইলেকট্রনকে আঘাত করে। একটা ফোটন যখন একটা ইলেকট্রনকে আঘাত করে, তাদের মধ্যে হয় সংঘর্ষ। সেই সংঘর্ষকে উনি নাম দিয়েছেন স্থিতিস্থাপক সংঘর্ষ। আর এটার জন্য আমাদের কোনো সময়ের প্রয়োজন হয় না, এটা একটা তাৎক্ষণিক ঘটনা। সংঘর্ষ মানে তাৎক্ষণিক। তাহলে আমরা বলতে পারি অতএব যেহেতু
ফোটনগুলো এভাবে আমাদের কণা কণা আকারে ইলেকট্রনকে আঘাত করে। আলোক তড়িৎক্রিয়া একটি কোন ধরনের ঘটনা? তাৎক্ষণিক ঘটনা। আলোক তড়িৎক্রিয়া কোন ধরনের ঘটনা? তাৎক্ষণিক ঘটনা। এটা আইনস্টাইন ব্যাখ্যা করে দিলেন। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা, যেটা সিরিয়াত পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। তোমরা বুঝছো কিনা বলো, তোমরা বুঝছো কিনা বলো। এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে প্রথম কনসেপ্ট ক্লিয়ার, যে প্রথম যে আমাদের সিরিয়াত পদার্থবিজ্ঞানের যে প্রথম ব্যর্থতা, সেই ব্যর্থতাকে সার্থকতার মুখ দেখাইল বিজ্ঞানী আইনস্টাইন। এরপর দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল, 2 নাম্বারটা ছিল গতিশক্তি ইকে ম্যাক্স কার উপর নির্ভর করে? এটা আপতিত আলোর এফ এর উপর ডিপেন্ডেন্ট, এফ এর উপর নির্ভর করে। কিন্তু সিরিয়াত পদার্থবিজ্ঞান বলে এটা তীব্রতার উপর নির্ভর করে। এখন বিজ্ঞানী আইনস্টাইন বলল, আমি তো অলরেডি তোমাদেরকে শিখেছি ই ইকুয়ালস টু ইকে ম্যাক্স প্লাস ফাই। তাহলে তোমরা বলো ইকে ম্যাক্স ইকুয়ালস টু ই মাইনাস কি হয়? ফাই হয়। আর এই যে ফাইটাকে বলি কি? কার্য অপেক্ষক। প্রত্যেকটা ধাতুর একটা নির্দিষ্ট পরিমাণ কার্য অপেক্ষক আছে, মানে এই ধাতুর কার্য অপেক্ষক নির্দিষ্ট, এই ধাতুর কার্য অপেক্ষক নির্দিষ্ট। ওই নির্দিষ্ট মানে কি? ওই ধাতু থেকে ইলেকট্রন বের করতে হলে তার থেকে বেশি শক্তি দিতে হবে। তাহলে আমরা বলতে পারি এই কার্য অপেক্ষকটা কেমন? ধ্রুবক। তাহলে বুঝতে পারতেছি গতিশক্তিটা কার্য অপেক্ষকের উপর ডিপেন্ড করতেছে না। কার উপর ডিপেন্ড করতেছে? ই এর উপর। ই তো আর ধ্রুবক না, যত বেশি আমাদের আলোর কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য যেরকম চেঞ্জ করবে এটাও চেঞ্জ হবে। তাহলে আমরা বলতে পারি ই কে ম্যাক্স ইকুয়ালস টু ই এর জায়গায় বলতে পারি এইচ এফ মাইনাস ফাই। এটা যেহেতু ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে ইকুয়েশন থেকে বলতে পারি এই যে গতিশক্তি সেটা কার উপর ডিপেন্ড করতেছে? আপতিত আলোর কম্পাঙ্কের উপর ডিপেন্ড করতেছে। এবার দেখো এফ বাড়লে, এফ যদি বাড়ে, এফ বাড়লে কি হচ্ছে? এফ বাড়লে আমার ইকে ম্যাক্সটা বাড়তেছে। এফ বাড়লে ইকে ম্যাক্স বাড়ে, এফ বাড়লে ইকে ম্যাক্স বাড়ে। আর এফ যদি কমে, এফ কমলে ইকে ম্যাক্স কমে, এফ কমলে ইকে ম্যাক্স কমে। তুমি ইকুয়েশন দেখেই দেখো, এফ এর মান যত বেশি হবে ইকে ম্যাক্স তত বাড়বে, এফ এর মান যত কমবে ইকে ম্যাক্স তত কমবে। আমাদের সিরিয়াত পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে না পারলেও কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে, যেহেতু এই সূত্রগুলো আমরা কোয়ান্টাম তত্ত্ব থেকে পাইছি, তাহলে আমরা এখন এখানে একটা কথা বলতে পারি, আইনস্টাইনের সমীকরণই আমাদেরকে বলে দিচ্ছে কম্পাঙ্ক যত বাড়াবা ইলেকট্রনের গতিশক্তি তত বাড়বে, কম্পাঙ্ক তত কমাবা ইলেকট্রনের গতিশক্তি তত কমবে। এটা কিন্তু আমাদের কি নয়, এটা হচ্ছে আমাদের পরিপন্থী নয়। কিন্তু সিরিয়াত পদার্থবিজ্ঞান বলে এটা সঠিক নয়, আইনস্টাইন বলে এটাই আসলে সঠিক হয়। ওই কারণে আমাদের আইনস্টাইনের সমীকরণটা আসলে দরকার হয়। তাহলে আশা করি বুঝতে পারছো সেকেন্ড যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতাটাকে কি করছে? কাটাই উঠে গেছে। আশা করি বুঝতে পারছো। কমেন্ট করো ক্লিয়ার কিনা। এবার আছে 3 নম্বর কাহিনী। 3 নম্বর কাহিনী কি? যেটা সার্থক হয়েছে। ওমা, সার্থক হইলেও আইনস্টাইন এসে যদি ওইটা ব্যর্থ হয়ে যায় তাহলে তো আর হবে না। আইনস্টাইন বলতেছে না, ওইটা তো আমিও সার্থক। সেটা হচ্ছে কি? আপতিত আলোর তীব্রতা বাড়লে, আপতিত আলোর তীব্রতা বাড়লে, ফটোপ্রবাহ বাড়ে। এবার আসো, বিজ্ঞানী আইনস্টাইন এটা আমাদেরকে ব্যাখ্যা করে দিছে। বিজ্ঞানী আইনস্টাইন কি বললো? বিজ্ঞানী আইনস্টাইন বললো এরকম, তুমি যে এরকম দুইটা পাত ইউজ করছিলা গত ক্লাসে,
এখন এটা অ্যানোড, এটা ক্যাথোড। এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে আলোটা পড়তেছে, এখন বিজ্ঞানী আইনস্টাইন বললো এই যে আলো পড়ে, এই আলোগুলো কিন্তু কণা কণা আকারে পড়ে, তাই না? কণা কণা আকারে আঘাত করে, তাহলে আমাদের কণা কণা আকারে আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতেছে। এবার প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আলোর যদি তীব্রতা বাড়ে, তীব্রতা বাড়ে, তীব্রতা বাড়লে আসলে কি হয়? তীব্রতা বাড়লে, ও তীব্রতা যত বাড়লো এখান থেকে ইলেকট্রন তত বেশি নিঃসরণ হয়। কারণ আলোর যদি তীব্রতা বাড়ে, আলোর তীব্রতা বাড়া মানে কি বুঝো? আলোর তীব্রতা বাড়া মানে হচ্ছে তার মধ্যে যে ফোটনের সংখ্যা, এরকম কণা কণার সংখ্যা, কণার সংখ্যা বেশি, কণার সংখ্যা যত বেশি তার তীব্রতা তত বেশি, কণার সংখ্যা যত বেশি তার তীব্রতা তত বেশি। তাহলে আইনস্টাইন বলল এই কণার সংখ্যা বাড়ে, আর কণার সংখ্যা যত বাড়ে, আমরা জানি একটা কণা একটা ইলেকট্রনকে আঘাত করে, তাহলে যত বেশি কণা আমাদের বের হবে তত বেশি কণা তত বেশি ইলেকট্রনকে আঘাত করবে। এর মানে আমরা বলবো নির্গত ইলেকট্রনের সংখ্যা বাড়ে, নির্গত ইলেকট্রন সংখ্যা বাড়ে। আর তুমি বুঝতেই পারতেছ, ইলেকট্রন সংখ্যা যত বাড়ে তড়িৎ প্রবাহ তত বাড়ে। ওই কারণে আমাদের ফটো প্রবাহ, এটাকে তো আমরা ফটো প্রবাহ বলি, ওই কারণে ফটো প্রবাহ বাড়ে। এটাও বিজ্ঞানী আইনস্টাইন ব্যাখ্যা করে দিলেন। উনি বললেন আমাদের এই যে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী এটা ব্যাখ্যা করা যায়, যেহেতু একটা কোয়ান্টা বা একটা ফোটন একটা ইলেকট্রনকে আঘাত করে, এরকম আমার তীব্রতা বাড়া মানে হচ্ছে এরকম কোয়ান্টা বা ফোটনের সংখ্যা বেড়ে যাওয়া। ফোটনের সংখ্যা যত বাড়ে তত বেশি ইলেকট্রনকে আঘাত করে, তত বেশি ইলেকট্রন নিঃসৃত হয়, আর ইলেকট্রনে কিন্তু গতিশক্তি বাড়তেছে না, নিঃসৃত হচ্ছে বেশি। আর যত বেশি ইলেকট্রন নিঃসৃত হবে তড়িৎ প্রবাহ তত বাড়বে, কারণ তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আশা করি আমরা 3 নম্বর থিওরিটাও বুঝে গেছি। এটা ছিল 3 নম্বর থিওরি, যেটা সিরায়ত পদার্থবিজ্ঞান স্বীকার করে নিছে, বিজ্ঞানী আইনস্টাইন ডাইরেক্টলি ব্যাখ্যাও করে দিছে। ওকে, এরপর আছে লাস্ট থিওরি। এরপর ছিল কি? সূচন কম্পাঙ্ক। 4 নম্বর থিওরি ছিল কি? সূচন কম্পাঙ্ক। তো সিরায়ত পদার্থবিজ্ঞানের তো সূচন কম্পাঙ্ক বলতে কোনো কিছু নাই, কিন্তু আইনস্টাইন তো বলে দিছে এটা ন্যূনতম যদি আমাদের শক্তি না দিই তাহলে কিন্তু সে এখান থেকে বের হয় না। ওই ন্যূনতম শক্তিটাকে আমরা বলি কি? কার্য অপেক্ষক। আর কার্য অপেক্ষকের ফর্মুলা কি? Hf নট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি F নট ইকুয়াল টু হচ্ছে ফাই ডিভাইডেড বাই H, F নট ইকুয়াল টু ফাই ডিভাইড বাই H। এই F নটটাকে আমরা বলি কি? সূচন কম্পাঙ্ক। এটাকে আমরা বলি কি? সূচন কম্পাঙ্ক। তাহলে আমরা এটা দিয়ে সূচন কম্পাঙ্ক বের করতে পারি, এটাকে এটা দ্বারা ভাগ করলে। আবার সাইডে আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, ফাই ইকুয়াল টু Hc বাই ল্যামডা নট। সো আমরা বলতে পারি ল্যামডা নট ইকুয়াল টু Hc ডিভাইড বাই ফাই। এটাকে আমরা বলতে পারি সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে সৃজনশীল সলভ করার ক্ষেত্রে তোমার আরেকটা জায়গায় লাগতে পারে, সেটা হচ্ছে কি ভাই, আমরা এটা শিখছিলাম না যে আমাদের E ইকুয়ালস টু EK ম্যাক্স মাইনাস ফাই। ওকে, তারপরে এখান থেকে বলতে পারি EK ম্যাক্স ইকুয়ালস টু, আমরা বলতে পারি হচ্ছে কি EK ম্যাক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি E মাইনাস ফাই। এখন এখান থেকে আমরা EK ম্যাক্সকে অনেক সময় EV নট দ্বারা প্রকাশ করি, E মাইনাস ফাই। এটা দিয়ে আমরা কি বের করতে পারি? ভি নট বের করতে পারি, E মাইনাস ফাই ডিভাইডেড বাই E। অর্থাৎ অনেক সময় আমাকে যে কাজটা করা লাগে, এটাকে আমরা বলি কি? নিবৃত্তি বিভব। অনেক সময় বিভিন্ন কাজে আমাকে নিবৃত্তি বিভব বের করা লাগতে পারে। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ নিবৃত্তি বিভব। আর বুঝতেই পারতেছ উপরের জিনিসটা কেমন হবে সেটা তো আমরা অলরেডি বলে দিছি। এই যে E মাইনাস ফাই, এটা তো আমার কয় রকমের? ওই যে আমার আগে যত রকমের হওয়া সম্ভব, ওই যে ওইখানে টোটাল 11 রকমের ছিল, তার মধ্যে 2টা তো ডাইরেক্ট ফর্মুলা, আর একটা তো আমার এটাই বাকি ছিল। কয়টা? তাহলে 3টা বাদ দিলে আর থাকে 8টা। ওই যে 8টা, ওই 8 উপায়ে করা যায়। তাহলে আমরা কি করতে পারবো? নিবৃত্তি বিভব বের করতে পারবো। সৃজনশীল অনেক সময় নিবৃত্তি বিভব বের করা লাগে, এই প্রসেসে আমরা নিবৃত্তি বিভবটা বের করতে পারবো। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো
আইনস্টাইন মুখে মুখে বলে দিল সেটা তো আমার হবে না, একটু গ্রাফিক্যাল ক্যালকুলেশন না করলে আমার মনটা মানবে না। ওই কারণে আমরা এখন একটা গ্রাফিক্যাল ক্যালকুলেশন করবো, অর্থাৎ এই জিনিসটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব। এই গ্রাফটা হচ্ছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এই গ্রাফটা কি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট আমাদের গ্রাফ। এই গ্রাফটা দিয়ে আমরা আইনস্টাইন যে সূত্র দিছে এই আইনস্টাইনের সূত্রটা প্রমাণ করলে আমাদের ক্লাস শেষ। এরপর তোমাদের অনেকগুলো সৃজনশীল হোমওয়ার্ক থাকবে, কারণ এখানে আমি আলাদা করে তোমাকে ম্যাথ করানোর প্রয়োজন পড়তেছে না। কেন বুঝছো তো? কারণ ম্যাথ করার জন্য যত বেসিক দেওয়ার সব আমি এখানে দিয়ে দিছি, এমনভাবে পড়াইছি যাতে ম্যাথ তুমি অটোমেটিক নিজে করতে পারো। তো আমরা এতটুকুই করলাম, দেন হচ্ছে আমরা আমাদের গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। ইভান সাইদ প্রশ্ন করতেছে ইবি নটের ফর্মুলা কোত্থেকে পাইছি? ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কিউ ভি। তাহলে গতিশক্তি সমান কি তো কাজ, ই কে সমান হচ্ছে কিউ ভি। এখন যখন ইলেকট্রন যাচ্ছে আমরা কিউটাকে ই দ্বারা প্রকাশ করতেছি, কিউ মানে আধান, ইলেকট্রন আধানটাকে ই দ্বারা প্রকাশ করতেছি, আর ভি এর মানে ই কে ভি দ্বারা গুণ করলে শক্তি পাই। আর ওইখানে ওইটা ছিল আমাদের নিবৃত্তি বিভব সর্বোচ্চ গতিশক্তির জন্য, ওইখানে সর্বোচ্চ গতিশক্তি ই কে ম্যাক্সের জন্য আমরা এটাকে ইভি নট দ্বারা প্রকাশ করেছিলাম, কারণ যখন নিবৃত্তি বিভব তখন হচ্ছে এটা আমাদের সর্বোচ্চ গতিশক্তি দেখছিলাম, ওই অনুযায়ী পাইছিলাম। অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি ইলেকট্রনকে এসে প্রতিহত করে দেয়, এই দুটা মান সমান দিয়ে বলছিলাম। এটা না পারলে তো মাইরে দেওয়া উচিত। এরপর 2 নম্বর অধ্যায়ে পড়ে আসছি। 2 নম্বর অধ্যায়ে আমরা পড়ে আসছি ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। আচ্ছা, এবার একটা আমরা গ্রাফিক্যাল দেখাই, আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো আমরা হচ্ছে ইকে ভার্সেস অ্যাপ গ্রাফ আঁকবো, অ্যাপ গ্রাফ। এখন তুমি বলতে পারো ভাইয়া ইকে ভার্সেস অ্যাপ গ্রাফ কেন আঁকতেছেন? কারণ আমরা আগেই তোমাকে বলে দিছি ভাইয়া, আমাদের কোন একটা ফটো ইলেকট্রন, সেই ফটো ইলেকট্রনের গতিশক্তি কার উপর নির্ভর করে? ভাই সেই ফটো ইলেকট্রনের গতিশক্তি যেটা, সেই গতিশক্তিটা আমার ডিপেন্ড করে হচ্ছে কম্পাঙ্কের উপর। তাহলে আমাদের কম্পাঙ্ক যতই বাড়াবো ততই গতিশক্তি বাড়বে, কারণ কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কটাকে আমরা এক্স অক্ষে রাখি। তাহলে আমরা দেখো আঁকতেছি, এক্স অক্ষে রাখলাম আমরা কম্পাঙ্ক এফ, আর ওয়াই অক্ষে রাখলাম হচ্ছে আমরা গতিশক্তি ই কে। এখন একটু ভালো করে খেয়াল করো, তাহলে এটা একটু এই গ্রাফটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা, ফটো ইলেকট্রিক ইফেক্টে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে কি একটা মিনিমাম কম্পাঙ্ক আছে যার থেকে কম কম্পাঙ্কের আলো দিলে ইলেকট্রন নিঃসরণ হয় না, আর ইলেকট্রন নিঃসরণ না হলে ইলেকট্রন গতিশক্তি তুমি কোত্থেকে পাবা? তাহলে আমাদের প্রথমে কম্পাঙ্ক 0, গতিশক্তি 0। কম্পাঙ্ক একটু বাড়াইলাম, গতিশক্তি 0। কেন বুঝছো তো? কারণ হচ্ছে আমার কম্পাঙ্ক বাড়াইলাম, এটাকে আমরা বলতেছি এতটুকু কম্পাঙ্ক, এটাকে আমরা বলতেছি সূচন কম্পাঙ্ক এফ নট। এর মানে যতক্ষণ পর্যন্ত তুমি সূচন কম্পাঙ্কের কমে আসো ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না। ইলেকট্রন নিঃসরণ না হলে তো গতিশক্তি পাওয়ার কোনো কথাই নেই। তাহলে আমার গ্রাফটা এভাবে আস্তে আস্তে এতটুকু আসবে। আসার পর এবার হচ্ছে ভাইয়া কম্পাঙ্ক যত বাড়াবো গতিশক্তি তত বাড়বে। আর তুই বলতে পারো এই স্ট্রেট লাইন কেন? কারণ তুমি জানো, আমরা জানি E equals to is F, so we can say that E is proportional to F. E এবং F পরস্পর কেমন? সমানুপাতিক। E এবং F পরস্পর কেমন? সমানুপাতিক। E এবং F যদি পরস্পর সমানুপাতিক হয় তাহলে আমাদের গ্রাফটি স্ট্রেট লাইন হচ্ছে, ডিরেক্টলি সমানুপাতিক। তাহলে আমাদের এরপর সূচন কম্পাঙ্কের পর তো বুঝতে পারতেছো, কম্পাঙ্ক যত বাড়াবা শক্তি তত বাড়বে। এবার আসি ই ভার্সেস এফ গ্রাফ নিলাম, আমি গ্রাফটা আঁকলাম। এখন আমাকে তোমরা বলবা ভাইয়া এই গ্রাফের ডাল, আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি, এই গ্রাফের ডাল একটা ধ্রুবক নির্দেশ করে, সেই ধ্রুবকের নাম তোমরা আমাকে বলবা। ই ভার্সেস বি, এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমি আঁকলাম, এই গ্রাফের ডাল একটা ধ্রুবক নির্দেশ করে, সেই ধ্রুবকটা কে? দেখি কয়জনে পারো। মানে একটু মাথা খাটাইতে হবে, হালকা মাথা খাটাইতে হবে। ই ভার্সেস বি একটা, আমাদের ই ভার্সেস এফ আমি একটা গ্রাফ আঁকলাম, বললাম যে গ্রাফটা দেখতে এমন। আমি যে কোনো একটা গ্রাফ আঁকলাম, কম্পাঙ্ক দিচ্ছি শক্তি, সিম্পল, এফ দিচ্ছি শক্তি পাচ্ছি, এফ দিচ্ছি শক্তি পাচ্ছি। এখন আমার কথা হচ্ছে আমাদের এই গ্রাফের ডাল কি নির্দেশ করে একটু বলো তো দেখি কয়জনে পারো।
হ্যাঁ, প্রসেনজিৎ সাহা, এক্স্যাক্টলি, প্লাঙ্কের ধ্রুবক এইচ। সাবাস। তাহলে দেখো এই গ্রাফে যদি আমি কোনো একটা বিন্দু নিই, বা এই বিন্দুটা নিলাম, লম্ব টানলাম, এই দিকটা নির্দেশ করে কি ই, আর এই দিকটা নির্দেশ করে এফ। তাহলে এই গ্রাফের ডাল মানে হচ্ছে লম্ব বাই ভূমি ই বাই এফ, আর ই বাই এফ মানে হচ্ছে এইচ, কারণ আমরা জানি ই ইকুয়ালস টু এইচ এফ। তাহলে এইচ সমান কত, ই বাই এফ না? তাহলে আমরা বলতে পারি ই ভার্সেস এফ গ্রাফের ডাল সবসময় কি নির্দেশ করে, এইচ নির্দেশ করে। শক্তি ভার্সেস কম্পাঙ্কের গ্রাফ এইচ নির্দেশ করে। এইচটাকে আমরা বলি প্লাঙ্কের ধ্রুবক, এইচটাকে আমরা বলি কি প্লাঙ্কের ধ্রুবক। এবার আসো ভাইয়া এই গ্রাফটা বের করি। তাহলে এই গ্রাফের যে ঢাল, এই গ্রাফের ঢালও কি নির্দেশ করবে, এইচ নির্দেশ করবে, কারণ এটা শক্তি ভার্সেস কম্পাঙ্কের গ্রাফ। তাহলে আমরা ঢাল বের করি। কোন একটি স্পেসিফিক বিন্দু নিলাম, এই বিন্দু থেকে লম্ব টানবো। তাহলে আমরা একটা জিনিস বুঝতেই পারতেছি ভাইয়া, এখানে যে শক্তিটা, সেই শক্তিটাকে নাম দিচ্ছি হচ্ছে ই কে ম্যাক্স, কারণ এখানে তো যত বেশি শক্তি দিবা, যে গতিশক্তি পাবো সেটা ম্যাক্সিমাম। আর বুঝতে পারতেছো এতটুকু হচ্ছে আমার এফ নট, এতটুকুকে আমরা বলতেছি এফ নট। তাহলে শক্তি যখন আমাদের এফ, শক্তি হচ্ছে কত এফ, তখন গতিশক্তি ই কে ম্যাক্স। তাহলে আমার কম্পাঙ্ক, কম্পাঙ্ক এত, গতিশক্তি জিরো, কম্পাঙ্ক এত, গতিশক্তি জিরো। কম্পাঙ্ক যখন এফ নট তখনও গতিশক্তি জিরো। কম্পাঙ্ক এর থেকে বাড়লে গতিশক্তি বাড়ে। কম্পাঙ্ক যখন এফ, ওই মুহূর্তে গতিশক্তি ধরে নিলাম ই কে ম্যাক্স। তাহলে আমরা এখান থেকে তোমাকে একটা কথা ভাইয়া বলতে পারি, আমাদের এখানকার ডাল বের করা মানে কি, ডাল মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে ভাইয়া এটা, এই ত্রিভুজের ভূমি তো এটা, তাহলে নিশ্চয়ই আমার এতটুকু অংশের দৈর্ঘ্য লাগবে। তো পুরাটা যদি আমাদের এফ হয়, এতটুকু যদি এফ নট হয়, এটাকে নিশ্চয়ই আমরা বলতে পারি এফ মাইনাস এফ নট এক্স্যাক্টলি। তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া এই গ্রাফের ঢাল, ঢাল সমান আমরা বলতে পারি লম্ব ই কে ম্যাক্স ডিভাইড বাই ভূমি হচ্ছে এফ মাইনাস এফ নট, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এইচ। সো আমরা এখান থেকে বলতে পারি ই কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ ইন্টু এফ মাইনাস এফ নট। সো আমরা এখান থেকে বলতে পারি ই কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ এফ মাইনাস এইচ এফ নট। এখান থেকে বলতে পারি ই কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ এফ মানে হচ্ছে ই, মাইনাস এইচ এফ নট মানে হচ্ছে কার্যবকক ফাই। এখান থেকে বলা যায় ই ইকুয়ালস টু ই কে ম্যাক্স প্লাস ফাই। এটাই হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। দেখো পেয়ে গেলাম, আমরা গ্রাফ দিয়ে প্রমাণ করলাম। অনেক সময় দেখবা এদিকে ই কে এর বদলে ইভি নট লেখা থাকে, সেম কথাই তো। তো ইভি নট লিখলে দেখা যাবে কি, তুমি এখানে লিখলা ইভি নট, এর পরের লাইনে ঠিকই তার জায়গায় ই কে ম্যাক্স বসানো লাগবে। তো আমি ডাইরেক্ট করে দিলাম, কোনো সমস্যা তো নাই। ইজিলি করতে পারলে হুদে জটিলতা যাওয়ার কি দরকার। তাহলে আমরা এতটুকু পর্যন্তই বুঝতে পারলাম। আর আমাদের তিনটা নীতি বাকি। আমাদের এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো প্লিজ। এতটুকু পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, আমাদের আর তিনটে নীতি বাকি আছে। একটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, যেটা অলরেডি ধরতে গেলে আমরা ফোরে ফেলছি বলতে ই ইকুয়ালস টু এমসি স্কয়ার প্রমাণ করার সময় আমরা অলরেডি ওইটা প্রমাণ করে ফেলছি, যে অথচ তোমরা জানো না বাট আমরা প্রমাণ করছি। তো সেটা আমরা দেখে আমরা ডি ব্রগলিটা আলাদা করে ব্যাখ্যা করব। আর আরেকটা আছে আমাদের সবচেয়ে অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক, কম্পটন ইফেক্ট, কম্পটন প্রভাব। সেই কম্পটন প্রভাবটা আমরা আগামী ক্লাসে পড়ব। আর এরপরে আমাদের ফাইনাল একটা টপিক আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হইতে পারে আগামী ক্লাসে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের লাস্ট ক্লাসও হইতে পারে, যে ডি ব্রগলি খুব বড় না, তারপর হচ্ছে আমাদের কম্পটন প্রভাব বেসিকটা দিলে খুব একটা বড় না, আর
হাইজেনবার্গের অনুচ্ছেদ নীতি, এটাও খুব একটা বড় না, সবগুলো ছোটো ছোটো কনসেপ্ট। এবং আমরা জানি কোনো একটা মূল যদি আমরা নিই, তার কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে কি প্রোটন এবং নিউট্রন। আর ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন তার যে আমাদের চারদিকে চারদিকে ইলেকট্রনগুলো থাকে। এখন আমার প্রশ্ন হলো, ইলেকট্রন কি নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারতো না? হাইজেনবার্গের অনুচ্ছেদ নীতি দিয়ে আমরা এটা প্রমাণ করে দিতে পারবো ইলেকট্রন আসলে নিউক্লিয়াসের ভিতরে থাকার মতো যোগ্য না, এবং সে আসলে থাকতে পারে না। তো সেটা আমরা প্রমাণ করতে পারবো। আজকে এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আমার আধুনিক বিজ্ঞানের হয়তো নেক্সট ক্লাস ফিনিশিংও হইতে পারে, অথবা হয়তো আরেকটা ক্লাস লাগতে পারে, সেটা আগামী ক্লাস নিলেই বোঝা যাবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।